সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প গরম ভাত অথবা নিচক ভূতের গল্প। ওরা আসে নিশতি রাতে, প্রতি অমাবস্যায়। তখন ঘুটঘুটে অন্ধকার, চারদিক শুনশান অদৃশ্য। মনে হয় এখানে কেউ বেঁচে নেই, কোনো বাড়ি ঘর নেই। বাতাসে গাছের ডগাগুলো কাঁপে, বাঁশ বনে একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশের ঘষা লেগে শব্দ হয় কর 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 কর। লিচু গাছের ঝাঁক বেঁধে এসে বসে বাদুড়, দু একটা পেঁচা খেড়খেড়ে গলায় ডাকে। পাঁচলা মোড়ার বড় অশ্বত্থ গাছটায় একটা তক্ষক ঠিক 7 বার তক্ষ করে। ওই তক্ষকটা নাকি 350 বছর ধরে বেঁচে আছে। সেই সময় ওরা আসে, ঝুমঝুম ঝুমঝুম শব্দের সঙ্গে লণ্ঠনের আলোয় কাঁপতে থাকে কয়েকটা ছায়া। তখন শোনা যায় খকর খক করে কোনো পুরনো রোগীর কাশির শব্দ। দু একটা শিশু তেড়ে কেঁদে ওঠে। তখন বোঝা যায় এই অন্ধকারে ঢাকা নিস্তব্ধ ভূমিতে মানুষের জীবন বহমান। দু একটা জানলা খুলে যায়, দাওয়ায় এসে দাঁড়ায় কয়েকটি ছায়া মূর্তি। আলো ও ঝুমঝুম শব্দ কাছে এগিয়ে আসে। তারা পাঁচলা মোড়ে অশ্বত্থ তলায় থামে। মোট 11 জন উঠতি বয়সের ছেলে, তাদের সঙ্গে 2টি লণ্ঠন, দুজনের হাতে 2টি বর্ষা, 4 জনের পায়ে ঘুঙুর বাঁধা। লণ্ঠন দুটো মাটিতে রেখে তারা প্রথমে শীত কাটাবার জন্য হাতে হাত ঘষে, শরীরের যেখানে সেখানে ধপাধপ করে চাপড়ে মশা মারে। তারপর তারা সকলে মিলে বিকট মোটা গলায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হে রে 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 রে, জাগরে গ্রামবাসীগণ জাগরে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারিদিকে ফিরে ফিরে তারা 4 বার হুঙ্কার দেয় এই রকম। তারপর অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়ালে তার মধ্যেখানে এসে ঘুঙুর পরা 4 জন পা ঝুমঝুমোয়। সবাই তালে তালে হাততালি দেয়। হঠাৎ শুরু হয়ে যায় গান। ভূত কিনিতে এসেছি ভাই, ভূত কিনিতে এসেছি, ভূতের তেলে ওষুধ হবে স্বপ্ন আদেশ পেয়েছি। বিপিন খুড়োর নতুন কলে তুলসী পাতা গঙ্গা জলে, ভূতের কেঠো হাড়ের গুঁড়ো মিশিয়ে রস খেয়েছি। ভূত কিনিতে এসেছি ভাই, ভূত কিনিতে এসেছি। তাদের সেই তারস্বরে গান ও ঘুঙুরের শব্দে অশ্বত্থ গাছের কয়েকটি কাক হঠাৎ ঘুম ভেঙে কাকা করে ওঠে। 2-3টি শেয়াল ছুটে পালায়। কাছেই কোনো বাড়ির দাওয়ায় তামাক টানার মটমট শব্দ শোনা যায়। ওরা আবারও গায়, ভূতের নাকি, ভূতের নাতি, ভূতের পুতি, বুড়ো হাবড়া ছোড়াছুড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই হবে না আর ছাড়াছাড়ি। মামদ ভূত বা ব্রহ্মদৈত্য দেখাও যদি 3 সত্য, 10টি করে টাকা পাবে, হাতে হাতে দোকানদারি, সেই টাকায় খাও মন্ডা মিঠাই, করে সবে কারাকারি। ভূত জিনিতে ও ভাই ভূত জিনিতে, ভূত কিনিতে ও ভাই ভূত কিনিতে, ভূত জিনিতে এসেছি ভাই, ভূত কিনিতে এসেছি, ভূতের তেলে ওষুধ হবে স্বপ্ন আদেশ পেয়েছি। 10 টাকা 10 টাকা 10 টাকা, এক এক ভূত 10 টাকা, হাতে হাতে গরম গরম 10 টাকা। গান শেষ করার পরও নাচ থামতে চায় না, বিশেষত বেটে নিতাইয়ের। সে নাচতে ভালোবেসে। সুরেন্দ্র তার দিকে একটি বিড়ি এগিয়ে দিয়ে বলে, নে খা। তখন নিতাই থামে। সুরেন্দ্রর বুকখানা লোহা দরজার মতন, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে একটা বর্ষা, তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাব। গানখানি সেই বেঁধেছে, কিন্তু নিজে গাইতে পারে না। অন্যরা যখন গায় তখন সে হাততালি দেয় চোখ বুজে। আর একটা বর্ষা বিনোদের হাতে, সে বর্ষাটিতে পতাকা দণ্ডের মতন সামনে ঝুঁকিয়ে ধরে আছে। সেই বর্ষার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি জন্তু। জন্তুটা একেবারে চটফট করতেই বিনোদ বলে, আরে শালা এখনো তেজ যায়নি। বর্ষাটা ঘুরিয়ে এসে জন্তুটাকে একবার মাটিতে আছড়ায়, ঝনঝন করে শব্দ ওঠে। সকলে বিড়ি ধরিয়ে একটু বিশ্রাম নেয়। এর পরের গান হবে মালোপাড়ার বটগাছের নিচে। সুরেন্দ্র রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে হাঁক মারে, ও পবন, ঠাউরদা জেগে আছো নাকি? যে বাড়ির দাওয়া থেকে তামাক টানার মটমট শব্দ আসছে সেখান থেকে উত্তর আসে, আছি রে, আয় আয় এদিকে। পবনের বয়সে 4-20 না 5-20 তা সে নিজেই জানে না। শরীরটা বেঁকে গেছে, সব কখানা হাড় পরিষ্কার গোনা যায়। তার 5 ছেলের মধ্যে 3 জন মারা গেছে, 2টি নাতিও গত হয়েছে, কিন্তু পবনের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই এসে ওই দাওয়ায় বসে।
লণ্ঠন দুটো নামিয়ে রাখে পাশে। যে নেচেছিল এই শীতের মধ্যে তাদের গায়ে চকচক করে ঘাম। নিতাই জিজ্ঞেস করে, জলের কলসিটা কোথায় ঠাকুরদা? বাইরে আছে নাকি? পবনের ছোট ছেলে নিবারণও উঠে এসেছে চোখ মুছতে মুছতে। সে এক ঘুঁটে জল এনে দেয়। নিতাই আলগোছে টাগরা ভিজিয়ে প্রায় অর্ধেকটা জল শেষ করে দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজার পাশ থেকে কুতকুত করে চেয়ে দেখে। পবন একবার হুকোটা পাশে নামিয়ে রাখতেই বিনোদ সেটা তুলে নিয়ে টান মারে। তারপরে মুখ বিকৃতি করে বলে, এ রাম রাম, এটা কি ঠাকুরদা? এ কি তামাক? পবন ফোকলাতে ফ্যাক করে হাসে। খুব মজা পেয়েছে সে। নিতাইয়ের পাশে বসা ঘনাই বলল, কেন, কি হয়েছে দেখি তো? ঘনাইও হুকোটার টান মারে, সঙ্গে সঙ্গে ওয়াকথুজু করে ওঠে। পবন হাসতে হাসতে বলে, তোরা পারবি না, একেলে ছেলে তো, আমার সহ্য হয়। এ তো তামাক নয়, এটা কি খাচ্ছ তুমি? তামাক পাবো কোথায়? তামাকের দাম কত জানিস? আমার ছেলে আমাকে তামাক কিনে দেবে? একটা পয়সায় ঠেকায় না। তবে এই কলকেতে তুমি কি ভরেছ? অনেক কালে তামাক টানার অভ্যাস, না মলে যাবে না। তামাক পায় না, তাই শুকনো আম পাতা আর একটুখানি গোবর দিয়ে মশলা তৈরি করেছি। আমার তো বেশ লাগে। থু, অভক্তি। তামাকের বদলে দুজনের গোবর খাই খুব হাসতে থাকে পবন। নিবারণ তার বাপের উদ্দেশ্যে বলে, মরণকালে বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে একেবারে। নিতাই আর ঘনায় কয়েকটা চোখাচোখ গালাগাল দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটি দরজার পাশ থেকে হি হি করে হাসে। পবন অন্যদের মন্তব্য অগ্রাহ্য করে, কিন্তু ছেলের উদ্দেশ্যে বলে, মরার খোটা দিচ্ছিস কেন রে? আয়ু যখন ফুরোবে তখন মরবো, তার আগে কথা কি? নিবারণ বলল, ফের যদি তোমাকে গোবর নিয়ে ঘাটাঘাটি করতে দেখি। সুরেন্দ্র মাঝখানে বাধা দিয়ে বলল, আহা থাক, এই নাও ঠাউরদা, একটা বিড়ি খাবে নাকি? পবন বিড়িটা খপ করে তুলে নিয়ে বলল, বেঁচে থাক বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। আর একটা বিড়ি দিবি? কাল সকালে খাবো। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, ঠাউরদা, পুত্রের সন্ধান পেলে না একটাও? তুমি তো জানতে অনেক। পবন বলল, জানতাম তো, দেখেছিও কত, নিজের চোখে দেখেছি। বাড়ির কাছে ওই পাঁচলা অসত্য তলায় পেতনি দাঁড়িয়ে থাকতে দেখেছি। একবার পড়েছিলাম মেচোভূতের পাল্লায়। হিজলমারির ভিড় থেকে মাছ ধরে নিয়ে আসছি, অমনি সেই শালার ভূত আমার পিছু নেছে। 2 কদম যায় আর সে বলে, মাছ দে না। ও পবন, মাছ দে না। তারপর দেখি একটা না 3টে ভূত। শেষমেশ আমি মাছ ফালে দে দৌড়। তা একটাও ভূত ধরে দিতে পারলে না? এখন তো আর দেখি না, তোদের দেখলি বোধহয় ভয় পায়। এই তো পরশুদিন সন্ধ্যাবেলায় আমি ওই দাওয়ায় বসে বসে টানছি, দেখি কি গোয়াল ঘরে পাশ দিয়ে শাল বেনারসি শাড়ি পরা এক বউ ডিম হাতে নিয়ে পুকুরঘাটের দিকে যাচ্ছে। স্পষ্ট দেখলাম। আমি ডাকলাম, ওমা তুমি কে, কোথাও যাচ্ছ? তা কোনো সাড়া দেয়নি। সে তুমি নিবারণের বউকে দেখেছ? হ্যাঁ, আমার পোড়া কপাল। আর ছেলের বউ বেনারসি শাড়ি পাবে কোথায় রে ছোড়া? তার একখানাও জ্যান্ত শাড়ি আছে কিনা সন্দেহ। এ দেখলাম এক সন্ধ্যায় বউ মানুষ গা ভর্তি গয়না, দৌড়ে গিয়ে জাপটে ধরলে না কেন? আমি কি পায়ে সে জোর আছে? নিবারণও তখন বাড়িতে ছিল না। আমি তারে দুবার ডাকতে না ডাকতে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ রে সুরেন, সত্যি ভূত ধরলে তুই 10 টাকা দিবি? নিশ্চয়ই দেব। পকেটে টাকা নিয়ে ঘুরছি, নগদই দাম পাবে। পবন তার ঘোলাটে চোখ মেলে নিজের ছেলের দিকে তাকায়, লোভী গলায় ঝামটা দিয়ে বলে, একটু বনবাজারে ঘুরলেও তো পারিস। নগদা 10টি টাকা এই বাজারে কে দেয়? 10খানা তাগড়ার মান কচুও 10 টাকা দাম ওঠে না। হাত খালি বসেই তো আছিস। নিবারণ বললে, তুমি চুপ করো, ভূত আবার ধরা যায় নাকি? আমি কোনোদিনও ভূত দেখলামই না এখনো পর্যন্ত। পবন বিড়বিড় করে বলল, চোখ থাকলেই দেখা যায়। এ গ্রামে মোট 17 রকমের ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। একে একটা 10 টাকা, কম কথা? বিনোদের বর্ষার সঙ্গে বাঁধা প্রাণীটা আবার লড়ে চড়ে উঠল। নিবারণ চমকে উঠে বলল, ওটা কি? বিনোদ বলল, ওটা একটা সেজা। ওলাই চণ্ডীতলার সামনে রাস্তার ওপর দিয়ে দৌড়ে পালাচ্ছিল, বর্ষা দিয়ে গিতে ফেললাম। করা যান শালার, এখনো মরেনি। নিবারণের ছেলে মেয়ে দুটি এবার দরজার কাছে দৌড়ে দৌড়ে এলো সজারুটাকে দেখতে। বড় বড় কাঁটাযুক্ত ফুলিয়ে মাটির ওপরে থুবু হয়ে বসে আছে সজারুটা। মেয়েটার পরনে একটা ইজের, ছেলেটি একেবারে ন্যাংটা। নিবারণ ওদের তাড়া দেয়, যা ঘরে যা যা। মেয়েটির বয়স 13। সে 2 হাত আড়াআড়ি করে রেখেছে বুকের ওপরে।
এক পলক সজলটাকে দেখে নিয়ে এসে ভেতরে চলে গেল। ছেলেটা নড়ল না। নিবারণ জিজ্ঞেস করলো, কি করবি এটাকে নিয়ে? বিনোদ বলল, কেটে মাংস খাবো। জ্যান্ত রাখতে পারলে বিক্রি করতে পারতি, ভালো দাম পেতি। জ্যান্ত সেজা ধরা কি সোজা কথা? কলা গাছের খোল থাকলে হতো, তা তখন পায় কোথায়? শালা এখন নড়াচড়া করছে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবে না। পেটটা এফোর ওফোর করে দিয়েছি। শালারা আমার উঠোনের কচু গাছের তলা খুঁড়ে খেয়ে যায়, কখন আসে টেরও পায় না। একদিন শেষটাতে ঝমঝম শব্দ শুনি, ওঠে সে দেখি আর না। ভূত ধরা ঠ্যাঙা, সেজা ধরা সোজা, তাও পারিস না? বড়টা দীর্ঘশ্বাস ফেলল। সজলুর মাংসের ভারী চমৎকার স্বাদ, লাল লাল মাংস, কত নরম আর তেলে ভরা। ইস, কতকাল সে মাংসই খায়নি। এখান থেকে বিনোদের বাড়ি প্রায় কোষখানেক দূরে। কাল দুপুরবেলা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, বিনোদ, একটু মাংস চাইতে এলাম, তাহলে কি আর দেবে না একটু? কথায় কথায় বেশ সময় গেল। সুরেন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, চল এবার যাওয়া যাক। ঠাকুরদা, তুমি কাছাকাছি বাড়ির সব লোকেদের ডেকে বলো, ভূত খুঁজে দেখুক। এক ভূতে 10 টাকা। ধরতেও হবে না, দেখিয়ে দিলে আমরাই ধরে নেব, কিন্তু একেবারে চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিতে হবে। ভূত কিনে তুই কি করবি রে? সত্যিই ভূতের তেল হয়? সুরেন্দ্র মুচকি হেসে বলল, দেখোই না কি হয়, কত লোকের কত রোগ সারিয়ে দেব। তোর জন্য আমার ভয় হয় রে, শেষে তুইও ভূতের হাতে মারা যাবি। ওনাদের রাগ তো জানিস না, কোনোদিন বাগে পেলে তোর ঘাটটা মটকে দেবে। সুরেন্দ্র হা হা করে হাসে। কিছুদিন আগে হলেও সে সদর পেয়ে অনেক কথা বলতো, বুক চাপড়ে জানিয়ে দিত। কোনো ভূতের ব্যাপারে কোনো ভূতের বাপের সাধ্য নাই তার কাছে ধার আসে। কিন্তু এখন আর সে ওইসব কিছু বলে না। ফাদার পেরেরা তাকে নিষেধ করে দিয়েছে। কথাই শুধু কথা বাড়ে। পবন আবার বলল, তোর বাপকেও ভূতে ঘাড় মটকে ছিল, আমি নিয়ে চোখে দেখেছি। হালপাড়ে পড়েছিল মানুষটা, চোখ দুটো উল্টানো, ভয়ে কালশিটে পড়ে গিয়েছিল মুখে। সে কতকাল আগেকার কথা। ও কথা শুনলে সুরেন্দ্র আর দুঃখ হয় না। সে বলল, সেজন্যই তো ভূত ধরার ব্যবসা খুলেছি। বিনোদনের মা শাকচুন্নি দেখে পা পিছলে পড়ে গিয়েছিল জলে। নেতাইয়ের বাপকে তারা করেছিল আলেয়া ভূত। ঘনাইয়ের মামা ভিন্ডি খেয়েছিল 3 বার। চলো চলো, উঠে পড়ো সবাই। কিন্তু ওরা উঠতে গিয়ে দেখলো দুটো হারিকেনের মধ্যে একটা নেই। নিতাই বলল, আরে, আর একটা হারিকেন কোথায় গেল? এই তো রাখলাম এখানে। পবন বলল, দুটো তো আনিসনি, একটাই তো ছিল। বিনোদ জোর দিয়ে বলল, দুটো হারিকেন এনে রেখেছি আমরা। তাহলে যাবে কোথায়? দেখ না, অসত্য তলায় ফেলে এসেছিস কিনা। ভুলেও তো হতে পারে। মোটেই এত ভুল হয় না। নেতাই একটা হারিকেন এনেছে আর সুখেন একটা। নিবারণ মিনমিন করে বলল, তাহলে হারিকেন যাবে কোথায়? চোখের সামনে থেকে তো ভূতে নিয়ে যায়নি। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়ে সারাদেয়া দেখতে এসেছিল, ওদেরকে কেউ হাতে ঝাঁঝিয়ে নিয়ে গেছে। নিবারণ ঘরের মধ্যটায় উঁকি দিয়ে বলল, কই, ওরা তো নেয়নি, ঘরের মধ্যে অন্ধকার। নিতাই বলল, ওসব চালাকি করো না নিবারণ কা, আমরা ঘরের মধ্যে খুঁজে দেখব। এ কি মামদোবাজি? নিবারণ বলল, ঘরের মধ্যে তোর কাকি শুয়ে আছে আর তুই ঘরে ঢুকি আমাদের চোর ভেবেছিস? তাহলে হ্যারিকেন গেল কোথায়? আমরা হ্যারিকেন নিয়ে কি করবো রে সুরে বেটা? 1 ফোঁটা ক্রাচিন কেনার মুরদ আছে আমার, ঘরে একটা পয়সা নেই, 2 দিন চাল কিনিনি। ছেলেকে সমর্থন করে পবন বলল, পয়সা থাকলে আমি গোবর পুড়িয়ে খাই। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়েদের ডাকো নিবারণ কা, আমি ওদের জিজ্ঞেস করবো। গলার আওয়াজে পিতা উচিত গম্ভীর করে নিবারণ রাখলো। পান্তি, গেনু, এদিকে একবার শুনে যা। মেয়েটি বেরোলো না, এলো ছেলেটি। সুরেন্দ্র আগে নিবারণে জিজ্ঞেস করলো, হারিকেন নিয়েছিস? ছেলে দুদিকে মাথা নেড়ে শুকনো গলায় বলল, আমি নিইনি। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, এই গেনু তোর দিদি কোথায়? গেনু বাড়ির পেছনে অন্ধকারের দিকে হাত দিয়ে উত্তর দিল, ও সেথায় গেছে। কেন, ওইদিকে গেছে কেন? মার সঙ্গে। নিতাই ঠাট্টা সরে বলল, নিবারণ কা, তোমার বউ মেয়েতে ভূত খুঁজতে গেছে নাকি? পবন ধমক দিয়ে বলল, অমন অনাথ সৃষ্টি কথা কবিনী নিতাই। পুয়াতি বউ রাত বিরাতে যাবে ভূতের সন্ধানে? 8 কুড়ি পেতনি, নজর লাগলে পেটের ছেলে পেটেই মরে থাকবে। বাহ্যিখানার ওই ধারে আমি কতদিন পেতনি দেখেছি। নিতাই ঝংকার দিয়ে বলল, তাহলে তোমার পুতের বউ রাত বিরেতে ওইদিকে যায় কেন? নিবারণ বলল, তোর কাকির উদরি অসুখ আছে, তা আমাদের হারিকেন নিয়ে গেছে বলে গেলেই পারতো। কে তোদের হারিকেন নিয়েছে? নিলে আমরা দেখতে পেতাম না? আরে, এ তো মহাজালা, আমাদের হারিকেন কি শূন্যে উড়ে গেল?
সুরেন্দ্র বলল, চলো ওদিকে গিয়ে দেখে আসি। পবন কিংবা নিবারণ নড়ল না। অন্যরা দল বেঁধে গেল বাড়ির পেছনের অন্ধকারের দিকে। খানিক দূরে একটা আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আছে পান্তি। এই শীতের মধ্যেও তার কোমরে ইজের আর খালি গা। কিশোরী মেয়ের বুকে যে জিনিস শব্দ করে যৌবনের আগমন জানান দেয়, সে সেখানে তার দু হাত চাপা দিয়ে আছে। ওদের দেখে সে তারস্য চেঁচিয়ে উঠল, এদিকে আসবেন নে, এদিকে আসবেন নে। কাছে একটা ঝোপের আড়ালে হ্যারিকেনের ক্ষীণ আলো, সেদিকে অপলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সুরেন্দ্র বলল, হ্যারিকেনটা জিজ্ঞেস করে আনিসনি কেন? আমরা পাঁচলা মোড়ে যাচ্ছি, কাজ হয়ে গেলে দিয়ে যাবি। নিতা রসিকতা করে বলল, আর ওদিকে পেতনি তিনি দেখলে আমাকে চেঁচিয়ে ডাকিস, কপাত করে গিয়ে ধরে নিয়ে আসবো, 10 টাকা পাবি। ঘরের দাওয়ায় বসে পবন বলল, খাল ধারে চৌধুরী বাড়ির বাবু একবার একটা ভূত ধরেছিলেন, জীবন্ত কঙ্কাল। কত ঝটাপটি করেছিল, কিন্তু কর্তাবাবু দড়ি দিয়ে বেঁধে ফেললেন। আহা, আমাদের ভাগ্যে ওই রকম হয় না। নগদ 10 টাকা 7 সের চাল খরিদ করা যায়। গেনু জিজ্ঞেস করলো, দাদু তুমি সত্যিই ভূত দেখেছো? পবন বলল, হ্যাঁ দাদু, কতবার। আমাকে একবার দেখাবে? দূর থেকে একটিবার দেখবো। দেখবি, ভাগ্য থাকলে ঠিকই দেখবি, তবে না দেখাই ভালো। দূরের দলটার দিকে তাকে নিবারণ বলল, শালাদের বড় টাকার গরমায় হয়েছে। একটু পরে ঘুঙুরে রুনু রুনু শব্দ তুলে ওরা আবার চলে গেল দূরে। হারিকেনের আলো মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে অমাবস্যা রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গেল বাড়িটা। সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোক খুব ধন্দে পড়েছে। বেশ কিছুদিন সবাই ভুলেই ছিল ওর কথা। ওর বাপ মারা যাওয়ার পর ওদের বংশটাই মরে হেজে যেতে বসেছিল। ওর যখন 12-13 বছর বয়স, তখন চৌধুরী বাবুদের বাড়ির রাখালি করত। একদিন মেজবাবুর চটি জোড়া পড়েছিল বৈঠকখানার সিঁড়িতে। ও ছোড়াটা সেটা হাতে নিয়ে না সরিয়ে পায়ে দিয়ে সরাতে গিয়েছিল, অমনি চোখে পড়ে গেল মেজবাবুর। প্রচণ্ড ঠ্যাঙ্গানি খেতে ঢুকতে লাগলো উঠোনে পড়ে। ছোড়ার নাকি চুরির হাতটানো হয়েছিল। ঠ্যাঙ্গানি খাবার দিন বিকেলবেলা ছোড়াটা গ্রাম ছেড়ে পালালো। তারপর শোনা গিয়েছিল ছোড়াটা শহরে গিয়ে সাইকেলের দোকানে পাম্প দেয়। তারপর কেউ ওর খোঁজ রাখেনি। সে এখন আবার ফিরে এসেছে মস্ত জোয়ান মদ্য হয়ে। কোনো ফ্যাক্টরিতে নাকি কাজ করে। গায়ে রঙিন রঙিন জামা, হাতে খড়ি, বিড়ির বদলে সিগারেট বেশি খায়। একদিন চৌধুরী বাবুদের বাড়ির সামনে গিয়ে থুক করে থুতু ফেলেছিল, 1 বার না 3 বার। এমন কাণ্ড এ গ্রামে কেউ কখনো করেনি। এ বাড়ি অবশ্য কর্তাদের কেউ থাকে না এখন। এক গোমস্তা শুধু টিম করছে। গোমস্তাবাবু বুড়ো মানুষ, তিনি আর কি করবেন। ফ্যালফ্যাল করেছে দেখলেন শুধু। পাইক বরকন্দাস্ত নেই আর একটাও। এখন সংবৎসরের ধানে ওঠে না। গ্রামে কতগুলান চেলা চামুন্ডা জুটে সুরেন্দ্র। কি হপ্তায় শনি রবিবার সে বাড়ি আসে। নিজেদের পোড়ো ভিটে আবার ঘর তুলেছে, সেখানে চালাগুলোকে নিয়ে উল্লট করে। খাওয়া দাওয়া ভালো জোটে কিনা ওখানে। গত মাসে ওরা পুপাড়া বহুকালের মজা দিঘিটা সাফ করতে গিয়েছিল। সাফ হয়েছে না ঘেঁচু হয়েছে, শুধু জলে নেমে দাপাদাপি। সবাই জানে ওই দিঘিতে জক আছে। প্রতি বছর একজন করে মানুষ টেনে নেয়। ওদের দলেরও একজন মরতে বসেছিল। মাছ পুকুরে ডুবিয়ে মাটি তুলতে গিয়ে আর দম পায়নি। হাঁকপা করতে করতে যখন উঠলো তখন মুখখানা নীল হয়ে গেছে। তবু ওদের আক্কেল হয়নি, আবার সামনের হপ্তায় নামবে। আর এক ঢং হয়েছে। অমাবস্যা রাত্রে দল বেঁধে কীর্তন গাইতে গাইতে ঘোরা। গায়ের অকর্মা ছেঁড়াগুলো এই এক কাজ পেয়েছে। সুরেন্দ্র নিশ্চয় ওদের নেশা ভাঙের খরচাপাতি দেয়। কয়েকজনকে নাকি শহরে ফ্যাক্টরিতে চাকরিও জুটিয়ে দেবে বলেছে। সেটাই বড় টোপ। ভূত কেনার অছিলা সুরেন্দ্র কি বলতে চায় তা অনেকেই বুঝেছে। সবাই তো আর ঘাসে মুখ দিয়ে থাকে না। কিন্তু এতকাল এত লোক যা নিজের চোখে দেখেছে তা মিথ্যে হয়ে যাবে। আর ভূতগুলো হয়েছে মহা ফেরতবাজ। সুরেন্দ্রের দল দেখলে কিছুতেই সামনে আসে না। ভূতেরা ওকে ভয় পায়। তা সন্ডামার্কা চেহারা, ভূতের বাবাও তাকে ভয় পাবে। দিন দিন তেজ বাড়ছে সুরেন্দ্র। ক্রমাগতই রেট বাড়াচ্ছে সে। আগে ছিল 10 টাকা, তারপর 20, তারপর 50, এখন একেবারে 100 টাকায় তুলেছে। এক ভূত ধরিয়ে দিলে 100 টাকা। ধরাতেও হবে না, দূর থেকে দেখিয়ে দিলেই হবে। আর 2 জন সাক্ষী রেখে দেখালেই হবে। 100 টাকা শুনলে মাথা রক্ত ছনছন করে। এবারে 100 টাকা কে দেয়? মানুষের জীবনের দাম নাই, আর একখানা ভূতের দাম 100 টাকা। শালাকে ভূতে ঘাড়ে মটকায় না কেন? নাকি ভূতেরাই নিজেদের দাম চড়াচ্ছে, আড়ালে বসে মিটিমিটি হাসছে?
সুরেন্দ্র নাকি প্রথম প্রথম গায়ে এসে নিতাইদের বলেছিল, মানুষের আত্মা বলে কিছু নাই। কথাটা শুনে গা ছমছম করে। মানুষের আত্মা নাই? তাহলে কোথা থেকে আসে আর কোথায় যাওয়া? এ জন্মে দুঃখ কষ্ট সহ্য করলেও পরকালে সুখের আশা থাকে। আত্মা যদি না থাকে তাহলে আর পরকাল কি? হারামজাদা, এসব কথা যে বলে মেরে তার মুখ ভেঙে দিতে হয়। প্রথমটা শুনেই মনে হয়েছিল সুরেন্দ্র নিশ্চয়ই কেরস্থান হয়েছে, তাহলে শালাকে এক ঘরে করার কোনো অসুবিধা ছিল না। কিন্তু কেরস্থান তো নয়। গত বছর যে ও ধুমধাম করে দুর্গাপুজো করলে, দুর্গাপুজো নিয়ে গত বছর একটা কাণ্ডই হয়েছিল। এ গায়ে একখানা দুর্গাপুজো হয় চৌধুরী বাবুদের বারবাড়িতে। চিরটা কাল যেমন হয়ে আসছে। গত 5-7 বছর ধরে বাবুরা কেউ গায়ে আসেন না। জমিদারি লাটে উঠেছে, আয়পত্তর কিছু নেই, তাহলে আর আসবেন কেন? শুধু আছে ওই এক পেল্লাই ভাঙা বাড়ি। বাবুরা আর পুজোর খরচাও দেন না, কিন্তু মায়ের পুজো তো আর বন্ধ হতে পারে না। তাই গায়ে 5 জন মিলে ভাগাভাগি করে খরচপত্র দিয়ে পুজোটা সারা হয় নমনম করে। গত বছর সুরেন্দ্র আর তার দলবল বললে, গায়ের লোকের পয়সাতেই যদি পুজো হয়, সে তো পুজো হবে গায়ের মাঝখানে চালা বেঁধে। জমিদারদের বাড়িতে হবে কেন? যে জমিদারদের কানাগড়ির মুরদ নেই, সে কেন শুধু শুধু পুণ্যি লুটবে? ব্যাটার এখনো রাগ আছে চৌধুরীদের ওপরে। যে বাড়িতে বরাবর দুর্গোৎসব হয়, হঠাৎ একবার বন্ধ হয়ে গেলে সে বাড়ির ওপর মায়ের অভিশাপ নেমে আসে। সে কথা সুরেন্দ্র জানে। আরে বেটা, জমিদার বাবুরা এখন তো মরমে মরেই আছে, তুই আর এখন কতটা মারবি? অমন দুর্দান্ত ছিলেন মেজবাবু। তার ছোট ছেলে এখন জেল খাটছে। কলেজ পড়ার সময় মারদাঙ্গা করতে গিয়েছিল। মেজবাবুর আর এক ছেলে রেলের গার্ড। হে হে হে। শেষ পর্যন্ত সুরেন্দ্র প্রাইমারি স্কুলের মাঠে দুর্গাপুজো করিয়েই ছাড়লে। শহর থেকে চাঁদার বই ছাপিয়ে এনে পয়সা তুললে সব ঘর থেকে। দুর্গাপুজোয় ঠিক আগের ধান ওঠে, লোকের হাতে 2-5টা পয়সা থাকে। গায়ের যে 5টা ভদ্রলোক আগের বছর পুজোর সময় সর্দারি করতেন, তেনারাও ওদের সঙ্গে কোনো তক্ক ঝঞ্ঝাটে গেলেন না। যে বাবুরা আগের বছর চাঁদা দিতেন 25 টাকা, তারা দিলেন 5 টাকা। সুরেন্দ্র চেল্লাইরা মাঠের মাঝখানে ছাউনি বেঁধে মাকে নিয়ে এলো। অষ্টমী পুজোর দিন মাঝরাতে সুরেন্দ্র সে কি নাচ! ক বোতল মাল টেনেছিল কে জানে। দুটো চোখ জবা ফুলের মতন লাল, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মোষের মতন চেহারা। ব্যাটাকে দেখাচ্ছিল নন্দী ভিঙ্গির মতো। দু হাতে দুটো ধুনুচি নিয়ে নাচতে নাচতে সে কি মামা বলে চেল্লানি। নেশার ঝোঁকে পায়ে ঠিক নেই, একবার ঢলে পড়ছে। ধুনুচিতে গনগনে আগুন। একবার তোর সব শুদ্ধ হুমড়ি খেয়ে পড়লো। আগুন লেগে যে ওর চোখ দুটো কানা হয়নি, সে ওর সাতপুরুষের ভাগ্যি। পড়লো তো আর উঠেই না। ওর সাগেদরা ওর নাম ধরে ডাকাডাকি করে, হাত ধরে টানাটানি করে, তবু কোনো সাড়া নেই। অত বড় লাশকে টেনে তোলা কার সাধ্য? শেষ পর্যন্ত নেতাই যখন এক কলসি জল এনে ওর মাথা ঢেলে দিতে যাবে, সেই সময় নিজেই লাফিয়ে ওঠে, হো হো করে হাসতে লাগলো। ঢং! এতক্ষণ ঢং করছিল। যত সব নেশাখোরের কাণ্ড। মেজবাবুর যে ছেলে এখন জেল খাটতো, গত বছর পুজোর ঠিক পরপরই সে এসেছিল একবার গায়ে, সঙ্গে 2 বন্ধু। আগে বাবুরা আসতেন মোটর গাড়িতে, এ ছেলে এলো মোটর সাইকেলে। তা ভালোই করেছে। মোটর সাইকেলের বেশ একখানা জমিদার শব্দ আছে। অত বড় চৌধুরী বাড়ির 2-3খানা ঘরও এখন আস্ত আছে কিনা সন্দেহ উঠলো সেখানেই। বুড়ো গোমস্তবাবু নিশ্চয় ছোটবাবুর কাছে সব লাগানি ভাঙানি দিয়েছে। পরদিন পাঁচু মুদির দোকানে ছোটবাবু নিজে এসে জিজ্ঞেস করলো, বলতে পারো সুরেন কোথায় থাকে? পাঁচু মুদি সাবধানে বলল, কোন সুরেন? ছোটবাবু বলল, তার বাড়ি তো পাঁচলা মোড় ছাড়িয়ে আরো 1 মাইল, গায়ের একেবারে কিনারে। কিন্তু রোজ তো সে গায়ে থাকে না। কিন্তু সেদিন রবিবার, সুরেন্দ্র ঠিকই থাকবে। সবাই ভাবলো এবার সুরেন্দ্রের সঙ্গে লাগবে ছোটবাবু। অবস্থা পড়ে গেছে, তবুও তো জমিদার রক্ত শরীরে, ফুটফুটে সুন্দর চেহারা। এরকম চেহারার মানুষ আজকাল দেশে একদম দেখাই যায় না। যখন জমিদারি ছিল তখন 2-4 জন অন্তত ছিল, এখন সব শহরে। আগেকার দিন তো নেই যে ছোটবাবু পাইক পাঠিয়ে সুরেন্দ্রকে ধরে নিয়ে জুতো পেটা করবে। বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের মোটর সাইকেলে চলে গেল ফটফটিয়ে। তারপর সুরেন্দ্রের সঙ্গে তার যে কি কথা হলো তা কেউ জানে না। তবে খানিক বাদে দেখা হলো ছোটবাবু আর তার বন্ধুরা হাসতে হাসতে বেরিয়ে আসছে সুরেন্দ্রের ঘর থেকে। কি একটা কথার পর ছোটবাবু সুরেন্দ্র কাজ চাপড়া দিতে যায়, কিন্তু সুরেন্দ্র অত্যাধিক লম্বা বলে ছোটবাবু হাত ঠিক মতন পৌঁছয় না। বরং ছোটবাবু পকেট থেকে সিগারেট প্যাকেট বার করাতে কিছু জিজ্ঞেস না করে সুরেন্দ্র তার থেকে একটা তুলে নিল। একেই বলে কলিকাল, দূর থেকে নিবারণ। এটা নিজের চোখে দেখেছে। কোনো কারণ না
থাকলেও ছোটবাবুর প্যাকেটের থেকে সুরেন্দ্রর ওই সিগারেট তুলে নেওয়া দেখে নিবারণে মনে পড়েছিল সুরেন্দ্রর সেই কথা, মানুষের আত্মা নাই। ও ভাবলেই যাতনা হয়। অবশ্য সুরেন্দ্রর পরে একথা স্বীকার করতে চায়নি। গুগেন মাস্টার জিজ্ঞেস করেছিল, পাশাপাশি দুগায়ের মাঝখানে একটা স্কুল, সেই স্কুলে সরকারি নতুন মাস্টার আসে আর 2 বছর বাদেই চলে যায়। আবার অন্য মাস্টার আসে। শুধু থেকে গেল যোগেন মাস্টার বিকেলের দিকে নদীর ধারে একা একা বসে থেকে সূর্য ডোবা দেখে। ভাবুক মানুষ। সেই যোগেন মাস্টার হাটবারে এক দঙ্গল লোকের মাঝখানে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো সুরেন, তুমি নাকি বলেছ মানুষের আত্মা নেই? সুরেন তো কখনো পড়েনি যোগেন মাস্টারের কাছে। সে বিড়ি লুকোয় না, কিন্তু চ্যাটাং কথাও বলল না। ঘাড় চুলকে জবাব দিল, সে তো আপনারাই ভালো জানেন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কত বুঝি। আমি কখনো আত্মা দেখি নাই। যোগেন মাস্টার গোফ এটো করে হাসিতে মুখ ঘুরিয়ে বললেন, আরে পাগল, এই যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই, সে বাতাস আমরা চোখে দেখতে পাই। তার মানে কি বাতাস নেই? যারা শুনছিল তারা মাথা নাড়ে হ্যাঁ জব্দ করেছে বটে যোগেন মাস্টার। এবার বল বেটা, বাতাস নাই? সুরেন্দ্র বলল, বাতাস চোখে দেখা যায় না, কিন্তু হাতে ধরা যায়। যোগেন মাস্টার বলল, বাতাস ধরা যায়? বলো কি হে, কেউ কখনো তা পেরেছে? বুকের মধ্যে একটু বাতাস ধরে রাখো, অমনি প্রাণ পাখি ছটফট করে উঠবে। কি উঠবে না? তোমরা কি বলো? সকলে মাথা নাড়ল। কাছে দাঁড়িয়েছিল একটা বেলুনওয়ালা। সুরেন্দ্র একটা নেতানো বেলুন খপাত করে তুলে নিয়ে ফু দিয়ে ফুলিয়ে সেটাকে লাউ করে ফেললো। তারপর সেটার ছোট চেপে ধরে হাত উঁচিয়ে বলল, এই দেখো মাস্টার মশাই, বাতাস ধরলাম। আপনি বুঝিয়ে দেন তো আত্মাকে ধরা যায় এইভাবে? আপনি বুঝিয়ে দিলেই আমি মেনে নেব। মাস্টার বলল, আত্মাকে ধরবে? ও চিন্তাও করো না বাপ, উনি কখনো ধরা ছোঁয়া দেন না। নৈনং ছিদ্রন্তি অং বং চং। তার মানে হলো গিয়ে আত্মাকে কখনো ছেদা করা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না। আত্মা অজর, অমর। সুরেন্দ্র বলল, মানুষ মরে গেলে যখন তাকে পোড়ানো হয় তখন কি ফুস করে আত্মাটা মুখ দিয়ে বেরিয়ে যায়? কোথায় যায়? মাস্টার বলল, তখন তো পরমাত্মার সঙ্গে মিশে যায়। পরমাত্মা হলেন ঈশ্বর। সুরেন্দ্র বলল, ও। মাস্টার বলল, কি কথাটা পছন্দ হলো না? তুমি মানলে না? সুরেন্দ্র বলল, মানবো না কেন? আপনার মতন পড়ালেখা জানা লোক যখন বলছেন তখন কি আর ভুল বলবেন? যোগেন মাস্টারের জয়ে সবাই বেশ খুশি হয়ে অবাকও হয় খানিকটা। সকলেই ভেবেছিল সুরেন্দ্র ফাটাফাটি তক্ক করবে মাস্টারের সঙ্গে। বেলুনটা ফুলিয়ে সে বেশ একটা তাক লাগিয়ে দিয়েছিল। তারপর সে এত সহজে মেনে নিল লক্ষ্মী ছেলের মতন। যোগেন মাস্টার বেশ পরিতৃপ্ত হয়ে সুরেন্দ্রর গা চাপড়ে দিলেন, যেন সে একটি বেশ ভালো ছাত্র। তারপর আবার জিজ্ঞেস করলেন, তুই নাকি ভূত ধরা ব্যবসা খুলেছিস? সুরেন্দ্র সঙ্গে সঙ্গে উত্তর দিল, আগে হ্যাঁ, শহরের এক বাবু আমাকে অর্ডার দিয়েছেন, একটা ভূত যোগান দিলে 250 টাকা পাবো। আমি কিনবো 100 টাকায়। আমার মোট লাভ এই দেখেন না। এই হাট থেকে ব্যাপারীরা পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে 27 টাকা মন দরে, পাইকারি শহরের রেটে ছাড়বে 35 টাকায়। আমিও তেমনই চালান ব্যবস্থা ধরেছি। যোগেন মাস্টার হে 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 করে হেসে উঠল। সুরেন্দ্রও ঠিক সেই তালে তালে মিলিয়ে হাসতে লাগলো, যেন সে সত্যি বেশ একটা মজার কথা বলেছে। পেয়েছিস একটাও? না। হে 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 হে, এ কি ছেলে খেলা? ভূতের ব্যবসার কথা বাপের জন্মে শুনিনি। এসব কথা মন থেকে বাদ দাও। এ বড় সাংঘাতিক জিনিস, কখন কি হয়ে যায় বলা যায় না। সুরেন্দ্র আবার একটা বিড়ি ধরিয়ে বলল, আপনার বাড়িতে একদিন যাব মাস্টারমশাই। হাটের মধ্যে দাঁড়িয়ে সব কথা হয় না, আপনি জানেন আমার বাবাকে ভূতে গলা টিপে মেরেছিল। মাস্টার বলল, হ্যাঁ শুনেছি। সুরেন্দ্র বলল, আমার বাবার ট্যাকে সেদিন ধান বেচে টাকা ছিল, তার এক আদলাও পাওয়া যায়নি। কে নিল সেই টাকা? আত্মা না পরমাত্মা? কার বেশি টাকার দরকার? আপনার ঠেঙে জেনে আসবো। গায়ের একটা লোকও সেদিন সাক্ষী দেয়নি। পুরনো খালটা মুজে হেজে গেছে। সরকার থেকে সেই খালটা নতুন করে কাটাচ্ছে এবার। পাশের গায়ে রহমান সাহেব সেই খাল কাটার ইজারা নিয়েছেন। এ খাল দিয়ে আবার জল বইলে এ তল্লাটে চাষের সুবিধা হবে। এই কথাটা ভেবে নিবারণ নিজেকে নিজে ভ্যাংচায়। 2.5 বিঘে জমি ছিল, গত ফাল্গুনে তা বন্ধক রাখতে হয়েছে। না রেখে উপায় ছিল না। নিবারণ নিজেই বড় শক্ত অসুখে পড়েছিল। যদি তার ছেলে মেয়ে বউ বা বাপের অসুখ হতো, সে জমি বন্ধক দিত না কিছুতেই। কিন্তু সে নিজে তাদের সংসারে একমাত্র রোজগারের পুরুষ। সে মরে গেলে তার সকলকে বাঁচত কে? তার বাপ তো 3 কেলে বুড়ো।
কুটোটি নাড়বার পর্যন্ত ক্ষমতা নেই, তবু এখনো রাক্ষসে খিদে আছে, মরেও না কিছুতেই। তার অন্য ভাইরা কেউ বাপকে নেয়নি নিজের সংসারে, শুধু নিবারণে যত জ্বালা। মহাজনকে সে বলে রেখেছে ভাগ চাষের সত্ত্ব তারই থাকবে, নিজের জমিতে সে ভাগ চাষি হবে, ধান উঠে গেলে ওই জমিতে সে ফুলকপি বসাবে। সরকার বাহাদুর খাল কাটাচ্ছেন, আর 2 বছর আগে কাটাতে পারেননি, যখন জমিটুকুন নিবারণের নিজেরই ছিল। এখন ভাগ চাষ করে সে সংসারের পেট ভরাবে না বন্ধকি দেখা শুনবে? দৈনিক 50 জন লোক লাগে খাল কাটার জন্য, সারা গায়ের লোক দিয়ে হামলে পড়েছিল। কারোর হাতে একটা কাজ নেই, নিবারণের বংশ পেশায় ঘরামি। এখন কাজ জোটে না, এক কাহন খড়ের দাম 24 টাকা। যাদের হাতে 2 পয়সা তারা চালি দিয়ে চাল ছাইছে, সেজন্য শহর থেকে মিস্ত্রি আসে। রহমান সাহেব নিজের গা সোনামুড়ি থেকে মাটি কাটার মজুর নিয়েছিলেন 50 জন। সেই নিয়ে পরশু দিন খুব হাল্লা হয়ে গেল। খালটা 2 গায়ের মাঝখানে, তাহলে শুধু 1 গায়ের লোক কাজ পাবে কেন? এ গায়ে মানুষ নেই? রহমান সাহেব ঠান্ডা মাথার মানুষ, সব শুনে টুনে উনি ঠিক করলেন প্রতিদিনই এ গা থেকে 25 জন, ও গা থেকে 25 জন কাজ পাবে। 1 লোক পরপর 2 দিন কাজ পাবে না, 4.5 টাকা রোজ, আর 1 বেলা খোরাকি। নিবারণ গতকাল কাজ পেয়েছিল, আজ পাবে না। ঘরামির ছেলে শেষ পর্যন্ত মাটি কাটা কুলি। আজকাল অত কিছু ভাবলে চলে না। ভাত এমন চিজ, খোদার সঙ্গে 19-20। আজ তার কাজ নেই, তবু নিবারণ খালধারের দিকে যাচ্ছে। অন্য কোথাও কাজও তো নেই এখন, তবুও সব দেখতে ভালো লাগে। যেতে যেতে তার বারবার মনে পড়েছে সুরেন্দ্রর কথা। সুরেন্দ্রকে সে কিছুতেই পছন্দ করতে পারছে না। সুরেন্দ্রের স্বাস্থ্য ভালো, পকেটে পয়সা ঝমঝমিয়ে বেড়ায়। এইসব মানুষ একবার গ্রাম ছেড়ে শহরে গেলে আর ফেরে না। সুরেন্দ্র ফিরল কেন? আবার বিদায় হলেই তো পারে। পকেটের তার 100 টাকা, কিন্তু এমনই তো সে কারোকে দেবে না। ভূত কেনার বায়না। নিবারণ গা জ্বালা করে। 100টা টাকা পেলে তার এখন কত দিকে সুরাহা হতো। সেই টাকায় একজনের পকেটে আছে, অথচ সে পাবে না। এই পৃথিবীর কারোর থাকে প্রয়োজনের চেয়েও বেশি, আর কেউ প্রয়োজনটুকু মেটাতে পারে না। এটাই বুঝি ভাগ্যের নিয়ম। কতজন কত ভূত দেখে, তার ভাগ্যে জোটে না একটাও। সন্ধ্যের পর সে এদিক ওদিকে তাকিয়ে খোঁজে, চমকে ওঠে 2-1 বার। তারপর ভালো করে চোখ বুঝলে দেখে না, একটা কলা গাছ কিংবা বেল গাছ দূর দূর। তখন আরো রাগ হয় সুরেন্দ্রের ওপর। খালপাড়ের উঁচু পাথরটার উপরে এসে দাঁড়ায় নিবারণ। বুক চিতিয়ে নিঃশ্বাস নেয়। খালি পেটে বেশি হাওয়া খেলে পেট ঢুলিয়ে ওঠে, মন খারাপ লাগে। 50টা লোক একসঙ্গে মাটি কাটছে, ওরা যেন সবাই আলাদা। নিবারণ ওদের কেউ নয়। আর খানিক বাদেই ওরা নগদ 4.5 টাকা পাবে, নিবারণ পাবে না। কদিন ধরেই তার বউর পেট ব্যথায় কাতরাচ্ছে, রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। এই সময় ওর একটু ভালো মন্দ খাওয়া দরকার। শুধু দুধ পেলে শরীরে পুষ্ট হতো পেটের বাচ্চাটা, কিন্তু দুধ কতদিন আগে পয়সা দিয়ে দুধ কিনেছে মনেই পড়ে না নিবারণের। পুকুরের ধারে কলমি শাক পাতা আপনি জন্মায়। কদিন ধরে সেই কলমি শাক সেদ্ধ আর ফ্যান ভাত চলেছে। আকাশটাকে গাঢ় লাল রঙে ভাসিয়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন। এই সময় আকাশটাকে ভগবানের রাজবাড়ির মতন মনে হয়। সেদিকে হাত তুলে মনে মনে নিবারণ বলল, এ জন্মে অনেক দুঃখ কষ্ট পেয়ে গেলাম, হে ভগবান, পরজন্মে একটুখানি সুখ দিও, যেন 2 বেলা পেট পুড়ে 2টো ভাত খেতে পাই, আর ছেলেপুলোগুলোর হাতে একটু নাড়ু বাতাসা দিতে পারি। ডান দিকে খানিকটা দূরে নিম গাছের তলায় একটা ছোটখাটো জটলা। বিনা পয়সায় 2-1 টান বিড়ি খাওয়ার লোভে নিবারণ সেই দিকে এগিয়ে গেল এবং গিয়ে একটা চমকপ্রদ খবর শুনল। সঙ্গে সঙ্গে একটা হিংস্র আনন্দে জ্বলে উঠল তার 2টো চোখ। সে যেন এবার তার সব পরাজয় প্রতিশোধ নেবে। উত্তেজিত আলোচনার মধ্যে জোর করে মাথা গুলিয়ে নিবারণ জিজ্ঞেস করলো, ওইসব কথা ছাড়ো দিকিনি, কেউ নিজের চোখে দেখেনি? সোনারং গ্রামের বাঙাল চারু বলল, নিজের চোখে দেখেনি কি চাটাম মারছি নাকি? নিবারণ ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো, এখনো আছে? এই তো ভানু দেখেছি একটু আগে, মাটিতে গড়া গৈরে ছটফটাচ্ছে। সত্যি রে ভানু? ভানু অতি সরল নির্বোধ লোক। 20-22 বছর বয়স থেকে তার মাথায় টাক, সবাই জানে। মিথ্যা কথা বানিয়ে বলার ক্ষমতা পর্যন্ত নেই ভানুর। ভানু বলল, হ্যাঁ দেখেছি, কালো জাম গাছটার তলায় মাটিতে পড়ে ছটফট করছে আর গ্যাসলা বেরোচ্ছে মুখ দিয়ে। ওঝা এসে এমন ধুনো জ্বেলেছে না, চোখ জ্বালায় আমি আর তিষ্ঠুতে পারলাম না। নিবারণ রাগ করে বলল, ওঝা? তোদের শালার কি ঘরে বুদ্ধি হবে না?
কোনোদিনও সুরেন্দ্রকে খবর দিসনি কেন? সে বাঞ্চোত যে বড় তরপায়, সে হারামির বাচ্চাটা আজ দেখাক তার কতখানি মুরদ। ভানু বলল, সুরেন্দ্র তো টাউনে, শালাকে টাউনে থেকে ধরে নিয়ে আয়। ওর ইচ্ছে মতন তেনারা কি শুধু ছুটির দিনে দেখা দেবেন? মাঝে মাঝে রাত্রির বেলা সুরেন্দ্র টাউন থেকে বাড়ি ফিরে আসে। ফোন মাগিকে নাকি ওর মনে ধরেছে, তবে ডাক না শালাকে। সকালে হৈ হৈ করে খালপাড়ের বাঁধ থেকে নেমে গ্রামের দিকে ছুটে গেল। সুরেন্দ্রর বাড়ি গ্রামের এক টেরোই। বাড়ির লপ্তের ধানি জমি এককালে তাদেরই ছিল। তার বাপ ছিল খুব শক্ত হাতের চাষি, কথাবার্তা কাউকে রেয়াত করতো না। অল্প জমিতে গায়ে খেটে সে নিজেই বউ ছেলে দুবেলা খাইয়ে পরিয়ে রেখেছিল। সে জমি জেরাত সব গেছে, কিন্তু বাড়িটা এখনো আছে। গ্রামের এই এক অদ্ভুত নিয়ম, সবসময় ফন্দি বিক্রি করে এ ওর জমি কিংবা বাগান নিজের ভাগে নিয়ে নিতে চায়। মিথ্যা মোকদ্দমা লাগে। তাছাড়া গা জুয়ারি দখল তো আছে, কিন্তু অন্যের বসত বাড়ি কেউ চট করে দখল করতে চায় না। সব গ্রামে একখানা দুখানা বাসত বাড়ি ফাঁকা পড়ে থাকে, মালিকের কোনো পাত্তা নেই। দিনের বেলা ঘুঘু চড়ে সেখানে তো বন্য কেউ সে বাড়িতে চট করে বাস করতে আসে না। তাতে বাস্তু দেবতা অসন্তুষ্ট হন, অভিশাপ দেন। সেই জন্যই এমনকি পাশের বাড়ির লোকেও আত্মীয় কুটুম হঠাৎ এসে পড়লে নিজেদের বাড়িতে জায়গা না থাকলেও তাদের সে ফাঁকা বাড়িতে থাকতে পাঠায় না, বরং সেটা পোড়ো বাড়ি হয়ে যায়। তাও ভালো, লোকে জানলা দরজাগুলো খুলে নিয়ে জ্বালানি করে। সুরেন্দ্র নিজেদের বাড়িটাকে জানলা কপাট বসিয়ে আবার বাসযোগ্য করে তুলেছে। শহরে তার ফ্যাক্টরির পাশে নিজস্ব কোয়ার্টার আছে, সেখানে পাকা নর্দমা আর কলের জল। তবু সুরেন্দ্র আজকাল প্রায় গ্রামের বাড়িতে এসে থাকতে ভালোবাসে। এই মাটি তাকে টানে। একদিন মাঝরাত্রে নিজের ঘরে একা শুয়ে থেকে সুরেন্দ্র আপন মনে কাঁদে, গলগল করে চোখের জল বেরোয়। অত বড় দশাই লোকটা যে কাঁদতে পারে তা কেউ বিশ্বাস করবে না। সুরেন্দ্র কাঁদে একা, তার খুব কষ্ট হয় তার মায়ের কথা ভেবে। একদিন নিষ্ঠুরের মতন সে তার মাকে ছেড়ে চলে যায়। চৌধুরী বাবুরা বিনা দোষে তাকে শুয়োরের পেটা করায়। ফলের আগে অন্ধ হয়ে গিয়েছিল সে। মায়ের কথাও তখন তার মনে পড়েনি। সে পালিয়েছিল, তার মা খেতে না পেয়ে কেঁদে কেঁদে মরে গেছে। এই ঘরে তার মায়ের নাকি ওলা ওঠা হয়েছিল বলে গায়ের কেউ তাকে ছোঁয়নি। 3 দিন ধরে বাসি মরা পড়েছিল এখানে। তারপর থেকে আর কেউ ভয়ে এ বাড়ির পাশ মারায় না। সুরেন্দ্র দিন বাদে ফিরে এসেছে এই গায়ের ওপর প্রতিশোধ নিতে। এখন তার পকেটে টাকা আছে, শরীরে বল আছে, মনে জোর আছে, তবু সে আর তার মাকে ফিরে পাবে না। নিঃশব্দে চোখে জল ফেলতে ফেলতে সুরেন্দ্র একবার ভাবে, একদিন সে এ গ্রামের কোনো মেয়েকে বিয়ে করবে, তাহলে তখন হয়তো এ গ্রামের উপর তার রাগ পড়ে যাবে। কিন্তু সেরকম মেয়ে কই, কারোকেই চোখে পড়ে না। রূপের কথা ছেড়েই দাও, একটারও স্বাস্থ্য ভালো নয়, কারোর ভালো করে বুকটুকুও ওঠেনি। বাইরে থেকে কে যেন মোটা গলায় ডাকে, সুরেন্দ্র সুরেন্দ্র, ঠিক যেন তার বাবার গলা। সুরেন্দ্র শুয়ে শুয়ে হাসে। গায়ের উটকো ছেলেরা তাকে নানা রকম ভাবে ভয় দেখাবার চেষ্টা করেছে অনেকবার। টিনের চালে ঢেলা ছুঁড়েছে, জলে ডোবানো বেড়াল ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে। একদিন তককে থেকে সুরেন্দ্র কয়েকটা ছোড়াকে ধরে ফেলে বেধড়ক ধোলাই দিয়েছিল। তারপর থেকে ওইসব উৎপাত অনেকটা কমেছে, কিন্তু 2-4 জন এখনো তার পেছনে লেগে আছে। আবারও ধরতে পারলে হয়। আবার সুরেন্দ্র বলে ডাক উঠতে সে বাইরে বেরিয়ে এলো। কেউ নেই। আকাশের 3য় ফালি চাঁদ কয়েকটা চামচিকে উঠতে উঠতে চাঁদের দিকে চলে যাচ্ছে। পরপর 4টে নারকেল গাছে সব কটা পাতা এখন হাওয়ায় উত্তরমুখ। কেউ নেই, তবু কে রাখলো? সুরেন্দ্র চারদিক ঘুরে ঘুরে তাকায়। খানিক আগে সন্ধ্যা হয়েছে, এর মধ্যে গ্রামে ছড়িয়ে পড়েছে মোহনিদ্রা। সুরেন্দ্র নিজের কপাট বুকে হাত বুলিয়ে মনে মনে বলল, ওরকম হয়, একলা থাকলে ওরকম শোনা যায়, আর বেশি দিন একলা থাকলে ইচ্ছে করে না। অন্ধকারের মধ্যে দূর থেকে কারা যেন হেঁটে আসছে। 7-8 জন মানুষ, তারা আসছে প্রায় দৌড়ে দৌড়ে। এবারের দিকে সুরেন্দ্র স্থিরভাবে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। দলের প্রথমেই আছে নিতাই। সে লাফাতে এসে বলল, সুরেন্দ্র দা, জব্বর খবর আছে। আমি তোমার কাছে আসছিলাম, পথে এনাদের সঙ্গে দেখা হলো, জব্বর খবর। সুরেন্দ্র বিনা উত্তেজনায় বলল, কি খবর? সোরাঙ্গায়ের সর্বানন্দ দাসের পুতের বউকে উঠে ধরেছে। সুরেন্দ্র ঠান্ডা করে বলল, বটে, কতখানি ভাং খেয়েছিস? এবার অন্য 4-5 জন এগিয়ে এসে বলল, সাচ্চা কথা, সর্বানন্দের ছেলে বিভূতির বউকে পেতনিতে ধরেছে। সকাল থেকে মাটিতে পড়ে ছটফটাচ্ছে, তার মুখ দিয়ে কথা বলেছে পেতনিটা, কি সব কুৎসিত কথা।
ঠাট্টা সুরটা বজায় রেখে সুরেন্দ্র বলল, বটে, কি কুৎসিত কথা বললো তো শুনি। সে তুমি গেলে নিজের কানে শুনতে পাবে। আপনারা কেউ শোনেননি, কেউ চোখে দেখেছেন? নিবারণ উগ্র গলায় বলল, আলবাত দেখেছে, এই তো চারু আর ভেনু দুজনেই দেখেছে। ওঝা এসেও সে পেতনিকে ভাগাতে পারছে না। সর্বানন্দের ছেলে বিভূতি কোথায়? সে দুর্গাপুরের কাজ করে। ওদের বাড়িতে কেউ আছে এখানে? ওদের বাড়িতে কেউ তো ডাকতে আসেনি আমাকে। কেন, আমায় বললে তুই যাবি না? আমাদের কথা কথা নয়, আমরা কি ফেল না? দেখো, আমি সাফ কথা বলি, সর্বানন্দের বাড়ি 2-2.5 মাইলের রাস্তা। অতখানি রাস্তায় পুরো কথা শুনে যদি শুধু মুধু যেতে হয়, তার চেয়ে ঘরে বসে কেওয়া গাওয়া অনেক ভালো। নাকি তুই ভয় পাচ্ছিস এখন? সুরেন্দ্র এবার হাসলো। এত বয়স্ক লোকদেরও তার খুব ছেলে মানুষ বলে মনে হয়, এদের মাথায় গোবর। সে বলল, আমায় এমন লাভের কারবার, তা কি ভয় পেলে চলে? কিন্তু খালি মাল পাচ্ছি কোথায়? এবার গিয়ে দেখ না। যাচ্ছি তাহলে, কিন্তু গিয়ে যদি দেখি ভাওতা, তাহলে কিন্তু উষ্মম পুষ্পম করে ছাড়বো আমি। আমার সঙ্গে মাজাকি করো না, আমি সরল কথার মানুষ। সুরেন্দ্র ঘরের মধ্যে ফিরে গেল, রেডি হয়ে নিল। অন্যরা বাইরে দাঁড়িয়ে রইল। শুধু নিতাইয়ের অধিকার আছে ঘরে ঢোকার। সুরেন্দ্র একটা ঝোলার মধ্যে কয়েকটা জিনিস ভরে নিয়েছে। একটা ছোট টিনের বাক্স, তার মধ্যে কি আছে নিতাই জানে না। একটা টর্চ, সে বান্ডিল ব্যান্ডেজের কাপড় আর একটা বিলেতি মদের খালি বোতল। নিতাই জিজ্ঞেস করলো, সুরেন্দ্র দা, খালি বোতলটা নিচ্ছ কেন? এক গালে সুরেন্দ্র বলল, জানিস না, এই বোতলটা নিজেরই পেতনিকে ভরবো। ভূত পেতনি বোতলকে বড় ডরাই। সেই বোতলটা তুলে ধরবো, অমনি করে মধ্যে শুরুত করে ঢুকে পড়বে। শালা, তুইও ওদের কথায় নেচেছিস। ঝোলাটা কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে সুরেন্দ্র বলল, চল। কয়েকটা এগিয়ে নিবারণ তাকে জিজ্ঞেস করলো, টাকা এনেছিস তো সুরেন? 100 টাকা দিবি বলে কথা দিয়েছিস, আজ তো টাকা খসবে। সুরেন্দ্র নিষ্ঠুর মতন উত্তর দিল, তা নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন নিবারণ কা? ভালো মাল পেলে আমি দাম দেবো, যদি পাই তো পাবে সর্বনন্দ দাস। তোমাকে কি তার থেকে একটা পয়সাও দেবে? নিবারণ খানিকটা চুপসে গেল, তবুও সে মনে মনে বলল, তা আমি পেলাম আর না পেলাম, তবু তোর পকেট থেকে টাকা খসতে দেখলেই আমার আনন্দ হবে। আরামের বাচ্চা, তোর তেজ আজ ভাঙবে। সর্বানন্দ দাসের অবস্থা এককালে বেশ সচ্ছল ছিল, এখন আর তেমন রমরমা নেই। জমি জায়গা বেহাত হয়ে গেছে। তবু তার বড় ছেলে শহরে চাকরি করে, বাড়িতে টাকা পাঠায়। বাড়িটি বেশ সুন্দর, মস্ত বড় উঠানে, চারপাশে 4টি ঘর, আর সে বাড়ি ঘিরে রয়েছে অনেকগুলো সুপুরি গাছ। রান্নাঘরে পাশ দিয়ে একটি সুপুরি গাছ ঘেরা পথ চলে গেছে পুকুর পাড় পর্যন্ত। উঠোনের এক কোণ একটি বড় কালো জাম গাছ। বাড়িটি এখন ভিড়াক্কাম। সেই ভিড় সামলাবার চেষ্টাই কারুর নেই। যার যা খুশি করছে, লোকের চেঁচামেচিতে কান পাতা যায় না। সেই সঙ্গে ধূপ ধুনোর ধোয়া, একটা হ্যাজাকের আলো ঘিরে উড়েছে অসংখ্য পোকা। সর্বানন্দের পুত্রবধূ শান্তি শুয়ে আছে উঠানে। তার সর্বাঙ্গে পোশাক ভেজা, মাথার চুল জলকাদায় মাখামাখি, চোখ দুটি বন্ধ, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে অনবরত। শরীরটা কিছুক্ষণ নিস্তব্ধ, মাঝে মাঝে হঠাৎ বেঁকে দুমড়ে উঠেছে, যেন অসহ্য যন্ত্রণায়। বড় একটা মাটির মালসায় টিকের আগুন জেলে তাতে একটু আধু ধুনো দিচ্ছে সর্বানন্দ নিজে, আর শান্তির পাশে বসা ওঝা অনবরত মন্ত্র পড়ে যাচ্ছে চোখ বুজে। তার হাতে একটি ঝাঁটা। ওঝাটি বেটে বাটকুল। এ গ্রামের মহাদেব ওঝার ছিল দারুণ নাম ডাক। আশপাশে 10-20 খানা গা থেকে তার বায়না হতো। চেহারাও ছিল সাংঘাতিক, দেখলে ভয় ও ভক্তি দুটো জাগত। মেয়ে মানুষের মতন কোমর পর্যন্ত লম্বা চুল, এদিকে গাল ভর্তি চাপ দাড়ি, চকচকে লাল রঙের কাপড় পরা, চোখ দুটিও সেরকম লাল, হাতে একটা ডান্ডা। ওই মহাদেব ওঝা নাকি মন্ত্রের জোরে ভূত পেতে তিরিং বিরিং করে নাচাতে পারত। মাস 6 আগে সেই মহাদেব ওঝা মারা গেছে। সে নাকি নিজের শরীরের মধ্যে একসঙ্গে 2টো ভূত ঢুকিয়ে আটকে রাখতে গিয়েছিল। পুরুতের ছেলে যেমন পুরুত হয়, তেমনি ওঝার ছেলে ওঝা হয়েছে। কিন্তু বাপের চেহারা পায়নি ছেলে। বয়সে তার মাত্র 20-22, দেহটি নাদুস নদুস। তা হোক, বাপের কাছ থেকে মন্ত্রগুলো তো সব পেয়েছে। আর একটি বড় গুণ আছে, সে জিভ দিয়ে নিজের নাক ছুঁতে পারে। মহাদেবের ছেলের নাম সুবল। সে মাটিতে জোড়াসন করে বসে,
খুব ভাব নিয়ে মন্ত্র পড়ে যাচ্ছে, আর বউটি যেন মাঝে মাঝে বেঁকে দুমড়ে উঠেছে। অমনি সে হাতে ঝাঁটাটা দিয়ে সপাং সপাং করে পেটোচ্ছে। মহাদেব ওঝা নাকি মারের চোটে রক্ত বার করে দিত। সুবল অত জোরে মারতে না পারলেও তার গালাগালির জোর আছে। শান্তি একবার বেশি করে হাত পা ছুটতেই সুবল ওঝা এক হাতে তার চুলের মুঠি চেপে ধরে মারতে মারতে বলল, যা যা বাগির বেটির শতেক ভাতারি দূর হ হ। সুরেন্দ্র ভিড় ছেলে সে উঠোনের মাঝখানে দাঁড়ালো। মিশমিশে কালো জমদূতের মতন তার চেহারা, রাগে চোয়াল দুটো শক্ত হয়ে গেছে। প্রথমেই তার ইচ্ছে হলো সুবল হারামজাদাকে ক্যাতক্যাত করে দুটো লাথি কষায়। চোরের বাচ্চাটা মেয়ে ছেলের গায়ে হাত তোলে। সুরেন্দ্র দুপা এগিয়ে গেল তার দিকে, কিন্তু শেষ পর্যন্ত মারলো না। তার মনে পড়লো ফাদার পেরারের কথা, নিতান্ত আত্মরক্ষার কারণে ছাড়া কারুকে মারতে নেই, যখন তখন মারামারি করে করে জন্তুরা। তুমি তো মানুষ সুরেন্দ্র। সে ঝুঁকে সুবলকে বলল, দেখি কর্তা, ছাড়ো ছাড়ো, আমি একটু দেখব। আজ যদি মহাদেব ওঝা থাকতো তাহলে তুলকালাম কাণ্ড বেঁধে যেত একটা। মহাদেব ওঝার কাজে কেউ কখনো বাধা দিতে সাহস করেনি। সুরেন্দ্রর মতন জওয়ানকে গ্রাহ্য করতো না সে। তার গায়েও শক্ত কম ছিল না, কিন্তু ছেলেটি হয়েছে অকাল কুষ্মাণ্ড। সুবল মিনমিন করে বলল, আমার কেস তুমি দেখবে কে? বেটিকে এই তারালুম বলে আর একটুখানি। সুন্দর তাকে পোকামাকড়ের মতন অগ্রাহ্য করে বলল, সরো সরো। তারপর সর্বানন্দকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? সর্বানন্দ বিবর্ণ মুখে একটা হাত তুলে পড়ল, ওই জাম গাছটা। সুবল এবার বাকিটা বলে দিল। আজ ভোরবেলায় বাসির কাপড়ে ওই বউটি ঘর থেকে বেরিয়েছে, তখনও ভালো করে সূর্য ওঠেনি। ঘর থেকে উঠোনে পা দিয়েই দেখলো 3টে কই মাছ। একটা বড় মাটির হাঁড়িতে কাল রাত থেকে কই মাছ জিওয়ানো ছিল। এ বাড়িতে প্রায় এরকম জিওল মাছ রাখা থাকে। কোনো ক্রমে হাঁড়িটা কাত হয়ে পড়েছিল, তার থেকে বেরিয়ে এসেছে কয়েকটা মাছ। বেড়ালে যে খেয়ে ফেলেনি তাই ভাগ্যি। বিড়াল অবশ্য জ্যান্ত কই মাছকে ভয় পায়। বউ তাড়াতাড়ি মাছগুলোকে ধরে হাঁড়িতে ভরলো। সেই আর সাথে না ধুয়ে মুছে ফেললো কাপড়ে। তারপর গুম চোখে জল খালাস করে আবার ঘরে ফিরে শুতে যাবে এমন সময়। এই পর্যন্ত বলে সুবল থামলো। উপস্থিত অন্য লোকেরা এই ঘটনা ইতিমধ্যে প্রায় 52 শুনেছে। তবু সুবল খানিকটা নাটকীয় করবার জন্য বলল, ওই গামছাতে ওট পেতে বসেছিল দুই দিকে দুই দুষ্টু আত্মা। ওরা তো এই সব সুযোগই খোঁজে। মাসি কাপড়ে আর সাত মুছতে তার ওপর পেচ্ছাপ করে এসে পায়ে জল দেয়নি। বউ যেই জামতলা দিয়ে আসছে অমনি গাছের একটা ডাল নিচু হয়ে নেমে এসে মারলো মাথায় একটা ঝাপাত। ব্যাস, সেই যে পড়ে গেল উঠোনে, আর উঠলো না। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, অত ভোরে আর কেউ জেগেছিল? তো দেখেছে যে বউ কই মাছ ধরেছিল কিংবা পায়ে জল দেয়নি? সুবল বিজ্ঞের মতন বলল, দেখতে হবে কেন? আমি তো কেস দেখে বুঝে নিয়েছি। ওই যে বারান্দায় জিওল মাছের হাঁড়িটা এখনো রয়েছে। সুরেন্দ্র বলল, সুবল বলল, প্রমাণ চাও? দেখবে। হাতের ঝাঁটা দিয়ে শান্তিকে খুব জোর একটা বাড়ি মেরে বলল, হারামজাদি ছোট লোকের না এই নাঙি বল বল, বউ বাসি কাপড়ে মাছ ধরেনি। শান্তির মুখ দিয়ে আজ বেরোলো, ওই দেখ শিকার পেয়েছে। আরো শুনবে? এবার সে শান্তিকে ঝাঁটা মেরে বলল, গুখাগি বল, গাছের ডাল নিচু হয়ে এসে তোর মাথায় মারিনি? বল মারিনি। এবার শান্তির মুখ দিয়ে স্পষ্ট আওয়াজ বেরোলো, মেরেছে মেরেছে। সুবল সগর্বে মুখ ঘুরিয়ে তাকালো। সুরেন্দ্র সুবলের হাতে ঝাঁটাটা কেটে নিয়ে ফেলে দিল দূরে। শান্তি এ গ্রামের মেয়ে নয়, সর্বানন্দের মামার বাড়ি রসাপাগলা গ্রামে বেড়াতে গিয়ে সর্বানন্দ এই মেয়ে পছন্দ করে এসেছিল। মেয়েটি কি কিছু লেখাপড়া জানে? সর্বানন্দের ছেলে বিভূতি মহাকুমা শহর থেকে বিয়ে পাশ দিয়ে এসেছে। তার সঙ্গে এই মেয়েকে মানিয়েছিল ভালো। ঘরের বউ হয়েও শান্তি জোড়াবিনুনি করতো অনেক দিন। শহরে খরচ বেশি বলে বিভূতি 2 বছর হলো বউকে গ্রামের বাড়িতে রেখেছে। নিয়ে 9 মাসে 6 মাসে একবার আসে। এখনো বাচ্চা কাচ্চা হয়নি। ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে সে বউ বাজা। সুরেন্দ্র তাকিয়ে রইল শান্তির দিকে। একটু আগে উপুর হয়েছিল, এখন সে চিত হয়েছে। একটা হাত চাপা পড়েছে পিঠের তলায়, মুখটা মাটির দিকে ফেরানো। ভরা যৌবনের এক নারী এতগুলো লোকের চোখের সামনে পড়ে আছে মাটিতে। ভিজে কাপড় সেটে গেছে গায়ের সঙ্গে। আঁচলটা অজগর সাপের মতন গোল হয়ে কুণ্ডলি পাকিয়ে আছে পায়ের কাছে। কোমরের কষিও আগলা, ছোট দুটো চোখ দুটো খোলা, কিন্তু সে চোখে কোনো ছোষ্টি নেই। বাজা মেয়েদের স্বাস্থ্য ভালো হয়। সুরেন্দ্র পর্যন্ত 2 গায়ের মধ্যে শান্তির মতন সুন্দরী আর দেখেনি। সুবল বলল,
একসঙ্গে দুটো দুষ্ট আত্মা এসে বসেছিল ওই গামছাতে, ওই জাম গাছে। মদ্দাটা এখনো বসে আছে ওইখানে। আমি গাছটার চারপাশে গন্ডি কেটে দিয়েছি, এদিকে আসতে পারবে না। পেতনিটা এসে দিয়েছে বউয়ের শরীরে, একসঙ্গে ছাড়া দুটোতে যাবে না। সুরেন্দ্র এগিয়ে গেল জাম গাছটার দিকে। সুবল চেঁচিয়ে বলল, ওইদিকে যেওনি, গায়ে বাতাস লেগে যাবে, তোমার গায়ে বাতাস লেগে যাবে বলে দিচ্ছি। মদ্দাটা এখনো বসে আছে, দেখো না হাওয়া বাতাস নেই, তবু ডগার ডালটা আপনা আপনি নড়ছে। ফ্যাখের জ্যোৎস্না সত্যি মনে হয় আম গাছের ডগার ডালটা দুলছে একটু একটু। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, ও যেতে চাই যাক না। সুন্দর নিচু হয়ে তার খাকি প্যান্ট গুটিয়ে ফেললো হাঁটু পর্যন্ত, তারপর তরতর করে উঠে গেল জাম গাছে। সবচেয়ে মোটা ডালটার উপরে এক পায়ে দাঁড়িয়ে হেরে গলা চেরিয়ে উঠলো। কোথায় সে? সুবল বলল, আরো ওপরে, একেবারে ডগায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হাসছে বেটা, আর একটু ওপরে ওঠো, টেরটি পাবে। সন্ধ্যে বুঝলো ওর চালাকিটা। জাম গাছের ডাল তেমন মজবুত নয়, তাদের বাড়িতে একটা জাম কাঠের পিঁড়ি ছিল। কথা নেই বার্তা নেই, একদিন সেটা মাঝখান থেকে ফেটে দুভাগ হয়ে গেল। এখানে সে তার এত বড় শরীরটা নিয়ে যদি আরো উপরে ওঠে তাহলে হঠাৎ ভেঙে পড়ে যাবে, আর না উঠলে ওরা বলবে সে হেরে গেল। কোমরে বেল্টটা খুলে সে একটা গোল ফাঁস করলো, তারপর পায়ের আঙুলে ভরে দিয়ে এই ডিঙি মেরে যতটা লম্বা হওয়া সম্ভব লম্বা হয়ে সে বেল্টের ফাঁস দিয়ে ধরার চেষ্টা করলো ডগার ডালটা। একবার ধরতে পেরে সে মট করে ডালটা ভেঙে সেটা হাতে নিয়ে নেমে এলো নিচে। গাছের ডালটা সে সুবলের নাকের কাছে এগিয়ে দিয়ে বলল, এর মধ্যে তোমার মদ্দা ফুটতে বসে আছে। সুবল ভয় পেয়ে মাথাটা পিছিয়ে নিল খানিকটি। শান্তি এর মধ্যে উঠে বসেছে আর ফিকফিক করে হাসছে। সুরেন্দ্রের দিকে হাতছানি দিয়ে বলল, এই শোনো শোনো। সবার চেঁচিয়ে উঠলো, ডেকেছে পেতনিটা ওকে ডেকেছে। সুরেন্দ্র খানিকটা হকচকিয়ে গেল, ঠিক যেন স্বাভাবিক মানুষের মতন গলা। তবে কি বউটা তখন নকল যাত্রা করছিল? সুবলের হাতে এত মার খেয়েও? পাকানো আঁচলটা তুলে নিয়ে শান্তি গায়ে জড়িয়ে ভদ্র হলো। সেই রকমই ফিকফিকিয়ে হেসে হাতছানি দিয়ে সুরেন্দ্রকে বলতে লাগলো, এই শোনো 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 না। সুরেন্দ্র এগিয়ে বলল, কি? শোনো, আরো কাছে এসো। আর একটু এগিয়ে সুরেন্দ্র বলল, কি? শান্তি মাটির ওপর চাপড় মেরে বলল, বসো, এখানে এসে বসো। লজ্জা কি? আমাকেও তোমার লজ্জা, তুমি যে আমার নাগর। বসো। সুরেন্দ্র মাটিতে বসলো। শান্তি বলল, তোমার সঙ্গে আমার কথা আছে, কানে কানে বলবো? সুরেন্দ্র বলল, ওইখানে থেকেই বলো। পা ঘুষতে ঘুষতে শান্তি নিজেই চলে এলো সুরেন্দ্রর কোলের কাছে, তার মাথাটা ধরে টানলো। সুরেন্দ্র খুব অস্বস্তিতে পড়েছে। শান্তি তার কানে কানে কি যেন বলতে চায়। সুরেন্দ্র কানের কাছে মুখ ঠেকিয়ে শান্তি ফিসফিস করে কি যেন বলতে লাগলো। সুরেন্দ্র বুঝতে পারলো না তার একটাও বর্ণ। এক সময় সে বলে চেঁচিয়ে উঠলো। শান্তি তার কান কামড়ে ধরেছে। সুরেন্দ্র ধাক্কা মেরে সরিয়ে দিল শান্তিকে। তার কান দিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। জনতায় হেসে উঠলো হো হো করে। সুরেন্দ্র দুর্দশা থেকে তার দারুণ মজা পেয়েছে। সেই দিন থেকে তার নাম হয়ে গেল কান কাটা সুরেন। কিন্তু জনতার হাসিও থেমে গেল শান্তির অকস্মাৎ হাসিতে। শান্তি হিহি করে হেসে উঠলো, তার ঠোঁটের পাশে রক্ত। তারপর একটা অদ্ভুত বিকট গলায় বার করে বলল, এই সুরেন্দ্র, আমাকে বিয়ে করবি? আয় না, বিয়ে করবি? তোতে আমাতে পাট খেতে লুকিয়ে থাকবো, বিয়ে করবি সুরেন্দ্র, আয় না। সবাই জানে সর্বানন্দের ছেলের বউ শান্তি বড় লাজুক মেয়ে। 5 জনের সামনে সে কখনো রাগ করেন না, বিশেষত শ্বশুরের সামনে সে কোনোদিনও এইরকম ভাবে খারাপ কথা বলবে না। তাছাড়া এ তো শান্তির গলা নয়, তার ভিতরে থেকে অন্য কেউ কথা বলছে। শান্তি আবার হাসতে লাগলো হি হি করে। মানুষ সেরকম হাসতে পারে না, ঠিক যেন দুটো ছুরিতে ঠোকাঠুকি হচ্ছে। শুনলে গা ছমছম করে। অনেকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সুরেন্দ্র রুমালে দিয়ে তার কানটা চেপে ধরে আছে, রক্তে ভিজে গেছে তার ঘাড়ের কাছের জামা। শান্তি এবার সুরেন্দ্রের বুকের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বলল, খেলবি আমার সঙ্গে, খেলবি? এ সুরেন্দ্র, আয় না, খেলবি? হি 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 হি। স্ত্রীলোকের গায়ে হাত তোলা বিশেষ বিষয়ক বিধিনিষেধ ভুলে গেল সুরেন্দ্র। সে নিজেই এবার শান্তির চুলের মুঠি ধরে মাথাটা সরিয়ে নিয়ে গালে দুটো সপাটে দুটো ছপ্পর কষালো। সুরেন্দ্রের মাথায় রাগ চড়ে গেছে। চরকে শান্তি আবার নেতিয়ে পড়লো মাটিতে। যারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে আবার কয়েকজন ফিরে এসেছে। কিছুক্ষণ সবাই চুপচাপ। সুরেন্দ্র রক্ত মুছছে কান থেকে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে নিবারণ বলল, এ সুরেন্দ্র, এবার টাকা বার কর, টাকা দে। আর 5 জন বলল, হ্যাঁ, এবার টাকা দিতে হবে। সর্বানন্দ দা, ওকে ছেড়ো না, ধরো। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, কিসের টাকা? তুই যে বলেছিলি চোখের সামনে ভূত দেখলে 100 টাকা দিবি, দে শালা সেই টাকা। এইমাত্র কি দেখলি? সুরেন্দ্র বলল, কি দেখলাম? এখন নাকা সাজছিস? সবাই সাক্ষী দেবে, তুই 50 বার বলেছিস নিজের চোখে ভূত দেখালে 100 টাকা দিবি, এইমাত্র দেখলি না? সুরেন্দ্র বলল, না দেখিনি। মিথ্যে কথা, টাকা মারবার মতলব, দে টাকা।
সর্বানন্দ দা, ওকে ছেড়ো না, ধরো, আজ আর চালান নেই, বড় টাকার গরমায় দেখাই। অনেকে মিলে গোল হয়ে এগিয়ে আসছে সুরেন্দ্রের দিকে। ওরা সুরেন্দ্রকে একসঙ্গে চেপে ধরবে। রোগা, খেতে না পাওয়া ভীত নিবারণের উৎসাহে যেন সবচেয়ে বেশি। সে ওই টাকায় একটা আধলাও পাবে না, তবু তো সুরেন হারামজাদারা দেমাগ ঠান্ডা করা যাবে। সুরেন্দ্র নিজের দলের ছেলে নিতাই পর্যন্ত এই কাণ্ড দেখে পেছনে লুকিয়েছে। সে আর মুখ খুলছে না। শান্তি বৌদি ব্যাপার স্যাপার দেখে তার বুক কাঁপছে। সুরেন্দ্রর সামনে দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে পা ফাঁক করে দাঁড়ালো। তারপর জামার তলায় কোমর থেকে এক মস্ত বড় ভেজালি টেনে বার করে বলল, খবরদার আমার সঙ্গে এঁটেলবাজি করতে এসো না, তাহলে আমি রক্তগঙ্গা বইয়ে দেবো। এবার দৌড়ে পালাতে গিয়ে ওর ঘাড়ের ওপর উল্টে পড়লো। সুরেন্দ্রটা একটা খুনে ঠিকই বোঝা গিয়েছিল আগে। সুরেন্দ্রর হাওয়ায় ভেজালি ঘুরিয়ে বলল, আমি এক কথার মানুষ, 100 টাকা দেবো বলেছি, আসল মাল পেলে ঠিকই দেবো, তা বলে আমাকে বাজে মাল ভুসি মাল গজাবে? একটা মৃগী রোগী তাই দেখে টাকা চাইছো? হ্যাঁ? ভাঙা জাম গাছের ডালটা মাটিতে 3 বার আছড়ে বলল, এর মধ্যে মদ্যভূত আছে? কোথায় সে শালা? নাকি আমাকে দেখে পালিয়েছে? ঝোলা থেকে খালি বোতলটা বার করে সুবলের সামনে ঠকাস করে রেখে সে বলল, সাপুরের যেমন সাপ ধরে সেরকম একটা ভূত ধরে দাও দেখি আমাকে। তুমি তো ভূত ধরে বেড়াও। এই বোতলটায় ছিপি আটকে দেওয়ার পর যদি আপনি লাফাই, তবে আমি এক্ষুনি তোমাকে 100 টাকা দেবো, এক্ষুনি। এই দেখো টাকা। সুরেন্দ্র পকেট থেকে এক গোছা 1 টাকার নোট বার করে দেখালো। কিছু না পেরে সুবল বলল, যা যা। মাটিতে হাঁটু গেড়ে বসে সুরেন্দ্র ভেজালিটা পাশে নামিয়ে রাখলো। তারপর শান্তির নেতিয়ে পড়া একটা হাত তুলে নাড়ি দেখতে লাগলো। সর্বানন্দ এতক্ষণে খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এই তুমি আমার বউয়ের গায়ে হাত ছুঁইও না। সুরেন্দ্র তাকে এক ধমক দিয়ে বলল, চুপ। একটু আগে তোমার ছেলের বউ আমার কানে কানে কি বলছে জানো? যদি সবার সামনে বলে দিই তোমার মুখে চুনকানি পড়বে। সর্বানন্দ চুপসে গেল সঙ্গে সঙ্গে। ওঝার ছেলে ওঝা সুবল কিন্তু এত সহজে তার দাবি ছাড়তে চায় না। দর্শকদের মধ্যে যে কজন দূর থেকে তখনও উকিঝুঁকি মারছিল তাদের উদ্দেশ্য সে বলল, তোমরা 5 জনাম দেখলে ও আমার কেস কেড়ে নিচ্ছে। এ বাড়ি থেকে আগে আমার ডাক পড়েছিল। সুরেন্দ্র বলল, এতক্ষণ ধরে তো ভেজর করলে, ধরতে পেরেছো পিটনিটাকে? সুবল বলল, তুমি সরো, এবার আমি ভূত ডামর তন্ত্র শুরু করব, বেটি ধরা না পড়ে যাবে কোথায়। সুরেন্দ্র বলল, রাখো তোমার ভূত ডামর তন্ত্র। তুমি তরল তন্ত্রের নাম শুনেছ? সে হলো গিয়ে সব তন্ত্রের বাবা। এবার দেখো আমি সেই তরল তন্ত্র শুরু করেছি। সুরেন্দ্র তার ঝোলা থেকে টিনের বাক্সটা বার করে খুললো। তার মধ্যে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর টুকিটাকি ওষুধ। একটা অ্যাম্পিউল ভেঙে সবটা ওষুধ বার করে নিল সিরিঞ্জে। তারপর ডগাটা উঁচু করে হাওয়া বার করলো। সবাই শঙ্কিতে চুপ, বিস্ময়ে চুপ। সুরেন্দ্র সর্বানন্দকে বলল, ভয় পেও না, আমার সুই দেওয়ার অভ্যাস আছে। ফাদার পেরেরার নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। খাইয়ে পড়িয়ে আমাকে মানুষ করেছেন। তেনার কাছ থেকে সুই দেওয়া শিখেছি। প্যান্টে করে সিরিঞ্জের সুচটা সে ফুটিয়ে দিল শান্তির ডান বাহুতে। পাকা কম্পাউন্ডারের মতন তার ভঙ্গি। শান্তি একটু শব্দ করলো না। সবটুকু ঢেলে দিয়ে সুচ বার করে সুরেন্দ্র সর্বানন্দকে বলল, তোমার ছেলের বউয়ের হিস্ট্রি অসুখ হয়েছে। এখন 10-12 ঘন্টা ঘুমোবে, তারপর জেগে উঠলে ভালো করে খেতে দিও, সেরে যাবে। যাও এবার ঘরে নিয়ে শুইয়ে দাওগে। ও আমার কানটা একেবারে ফালা করে দিয়েছে। সর্বানন্দ বলল, বউয়ের গায়ে এখনো তো শক্তি যে 5 জন মিলেও ওকে আগে ধরে রাখতে পারিনি। ঘরে নিয়ে যাব কি করে? সুরেন্দ্র বলল, তারপর দক্ষযজ্ঞে শিবের মতন সে শান্তিকে পাজা করে তুলে নিল মাটি থেকে। সর্বানন্দকে বলল, কোন ঘরের সই দেখিয়ে দাও, আমি বিছানায় রেখে আসছি। বারান্দা পেরিয়ে দরজা দিয়ে ঢোকার মুখে সর্বানন্দের দিকে তীব্র ঘৃণার চোখে তাকালো। তারপর নিচু গলায় বলল, পোয়াতি বউটাকে বুঝে এভাবে মেরে ফেলতে চাওছি? তোমরা তো ভদ্রলোক। 3 দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। বিশ্বাসই হয় না যে এই শীতকাল ঠিক যেন বর্ষার ধারা। সারা গায়ে জল কাদা মেখে সন্ধ্যের সময় টলতে টলতে বাড়ি ফিরছে নিবারণ। নেশা ভাঙ কিছু করেনি, তবু তার পায়ে জোর নেই। শরীর যেন তার বয় না, যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে যাবে। তার বুকে সারা বিশ্বের হতাশা। মহাজনের কাছ থেকে কর্জ নিয়ে নিবারণ তার বন্ধকে জমিতে ফুলকপির চারা লাগিয়েছিল মাত্র 5 দিন আগে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এই সময় এত বৃষ্টির কথা সে স্বপ্নেও ভাবেনি। এ যেন ঈশ্বরের অভিশাপ। আজ আবার পাশের জমির আল ভেঙে গিয়ে জল ঢুকে পড়লো। কপির চারাগুলো সব পচে যাবে। কিছু চারা তুলে ফেলার চেষ্টা করেছিল নিবারণ, কিন্তু অর্ধেকের বেশি বাঁচাতে পারেনি।
মহাজনের সঙ্গে শর্ত ছিল 50-50। সে তো গেল ভবিষ্যতের কথা, কিন্তু আজ কাল দুপুর থেকে মাটি কাটা বন্ধ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে মাটি কেটে কোনো লাভ নেই, অথচ আজই ছিল নিবারণের পালা। আজ কাজ থাকলে সে নিজের খোরাকির ভাত আর নগদ 4.5 টাকা পেত। এখনো মনে হচ্ছে 4.5 টাকার কত কিছু কেনা যায়, মাত্র 4.5 টাকায় এক পৃথিবী ভর্তি সুখ। রহমান সাহেব বলেছেন, আজ যারা কাজ পেল না, কাল যদি বৃষ্টি থামে তবে তারাই কাজ পাবে আগে, আর কালও যদি বৃষ্টি থাকে তাহলে পরশু। মোট কথা নিবারণের কাজ বাধা। এখন কাল বা পরশু পর্যন্ত নিবারণকে পেটে কিল মেরে বেঁচে থাকতে হবে। নিবারণ ক্ষুদ্র দু চোখে আকাশের দিকে তাকালো। মেঘ মানুষের এত শত্রুতা করে? ছোট ছোট ফুলকপি চারাগুলো দেখলেও চোখ জুড়িয়ে যায়, ঠিক যেন মায়ের কোলে মুখ লুকানো শিশু। আকাশে দেবতাদের একটি মায়া হলো না তাদের মেরে ফেলতে? ফুলকপির চারাগুলো কাঁদছিল ডুকরে, নিবারণ শুনেছে। কাদার মধ্যে পা হড়কে যেতে নিবারণ কোমরের কষি একটু আলগা হয়ে গেল, আর অমনি তার ট্যাগ থেকে টুপুস করে খসে পড়ল একটি কাচের শিশি। তার মধ্যে রয়েছে কালো হলদে রঙে লম্বা লম্বা 6খানা ওষুধ। অন্ধকারে কাদার মধ্যে শিশিটা আবার গেল কোথায়? নিবারণ রোগা রোগা আঙুল দিয়ে সেটাকে খুঁজতে লাগলো। বিরক্তিতে তার গা জ্বলে যাচ্ছে, তার কিছুই ভালো লাগছে না। পাওয়া গেল শিশিটি। ভিতরে কাদা ঢুকেনি তো? না, উপরে একটা রাবারের ছিপি আছে, হাওয়ায় ঢুকতে পারে না। শিশিটা খুঁজে পেয়ে আনন্দ হওয়ার বদলে নিবারণের ইচ্ছা হলো সেটা ছুঁড়ে ফেলে দেয়। সোনা রঙের হেলথ সেন্টার ডাক্তারবাবু খুব মাছ ধরার শখ। এক রোববার এক পুকুরে মাছ ধরতে যান। গত রোববার এসেছিল চৌধুরী বাবুর বাড়ির পেছনের মজা দিঘিতে। পান্তি আর গেনু ঘুরঘুর করছিল সেখানে। মাছ ধরার ঝোঁক ডাক্তারবাবুর, মাছ খাওয়ার লোভ নেই। একটার বেশি মাছ ধরা পড়লে বাকিগুলো অন্যদের বিলিয়ে দেন, সবাই জানে। সেদিন ডাক্তারবাবুর ছিপে একটাও মাছ ধরা পড়েনি অবশ্য, কিন্তু তিনি একবার এসেছিলেন নিবারণের বাড়িতে। অল্প বয়সী ডাক্তারবাবুটি ছোট ছেলে মেয়ের সঙ্গে গল্প করেন খুব। পান্তি আর গেনুই টেনে এনেছে ডাক্তারবাবুকে। ওরা ওদের দাদুকে ভালোবাসে। কদিন পরে পবন খুবই অসুস্থ, কথা বলার ক্ষমতা প্রায় নেই। তা ডাক্তারবাবু পবনকে দেখে অনেক লম্বা লম্বা কথা বলে গিয়েছিলেন, এটা খাওয়াতে হবে, ওটা খাওয়াতে হবে। নিবারণ সে সব কথা এক কান দিয়ে শুনিয়ে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। তার বাপ বুড়ো হয়েছে, এবার মরবে, তা নিয়ে আর আদিক্যতা করার কি আছে? শীতের শেষটাতেই পুরনো রুগীর টপাটপ মরে। গতবারও এই সময় পবন শয্যা নিয়েছিল। সেবার খুব আশা করেছিল নিবারণ যে বাবা এবারই যাবে, সে শুধু বেঁচে থেকে তো পৃথিবীর এক রত্তি উপকারও আসে না। ওমা, বুড়ো কদিন বাদেই হাত পা ঝেড়ে আবার উঠে বসলো। অবশ্য এবার আর পাবে না। আজ বৃষ্টির মধ্যেও খাল ধারে ঝাড়া 2 ঘন্টা নিবারণ বসেছিল গাছতলায়। যদি হঠাৎ বৃষ্টি থামে, যদি মাটি কাটা শুরু হয়, সে সময় ছাতা মাথায় দিয়ে বাঁধের ওপর দিয়ে কোলে যাচ্ছিলেন ডাক্তারবাবু। নিবারণকে দেখে থামলেন। ডাক্তারবাবুটি আবার সবার সঙ্গে আপনি আগে করে কথা বলেন। কপালে হাত থেকে নমস্কার করে তিনি নিবারণকে জিজ্ঞেস করলেন, আপনার বাবা কেমন আছেন? এসব জায়গায় শুধু কথা বাড়িয়ে লাভ নেই। তাই নিবারণ বললেন, ভালো। আমার ওখানে একবার আসবেন, আমি কত ওষুধ লিখে দেবো। আপনার বাবাকে একটা টনিক খাওয়ানো দরকার। নিবারণ চুপ করেছিল। ডাক্তারবাবু আবার বলছিলেন, আজই আসতে পারেন, এই ধরুন ঘন্টাখানেক বাদে আমি তার মধ্যে ফিরে আসব। সেই সময় যেন নিবারণ নয়, তার ভেতরে থেকে অন্য কেউ বলে উঠেছিল, ডাক্তারবাবু আমরা গরিব, ভগবান আমাদের দুবেলা পেটের ভাতও দেননি, আমরা কেউ সব দামি ওষুধ খেতে পারি? ডাক্তারবাবু জোড়া ভুরু। তিনি তার বড় বড় কালো দুটি চোখ নিবারণের মুখের ওপর স্থিরভাবে রেখে কয়েক মুহূর্ত চুপ করেছিলেন। তারপর নিজের হাতের মস্ত বড় ব্যাগটা খুলে এই ওষুধের শিশিটা নিবারণকে দিয়ে বললেন, এটা দিনে 2টো করে খাওয়াবেন, ভাত খাওয়ার পর। আজ না হোক কাল পরশু আমার ওইখানে একবার আসুন, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। নিবারণ কোনো কথা বলছে না দেখে তিনি একটুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, কখনো আশা ছাড়তে নেই। তখনও নিবারণে আনন্দ হয়নি, রাগই হয়েছিল। এক সময় মানুষ দয়া দেখলেও রাগ হয়। ডাক্তারবাবু যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে বড় বড় উপদেশ কথা বলতেন, তাহলে নিশ্চয়ই নিবারণ মনে মনে তাকে বাপমা বলে গাল দিত। সহ্য হয় না, কিছুই সহ্য হয় না। অন্ধকার কাদার মধ্যে দাঁড়িয়ে ওষুধের শিশিটা হাতে নিয়ে নিবারণ মুখে একটা হাসি ফুটে উঠল, যা না ক্রোধ, না ঘৃণা, না উপহাস, না করুণার। সে হাসিটা অন্যরকম, বড় দুর্বোধ্য। ডাক্তারটি বললেন, ওষুধটা 2 বেলা ভাত খাওয়ার পর খাওয়াবেন। ডাক্তারটা বোকা, কিছুই শেখেনি। এখন নিবারণ যদি ওষুধটা ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কি তার পাপ হবে? ওষুধটা ফেলল না নিবারণ। যাই হোক, দামি জিনিস তো। সে আবার হেঁটে চলল। মাঝারি ধারায় অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। এই সময় পৃথিবীতে নিবারণ ছাড়া কেউ নেই।
সে তার বাড়ির দিকে যাচ্ছে। এখন পৃথিবীতে তার সবচেয়ে ঘৃণার জায়গা তার নিজের বাড়ি, তবু সে সেখানেই যাবে। আর বেশি দূর নেই, রাস্তার মাঝখানে খানিকটা জল জমে আছে, সেখানে নিবারণ তার পায়ের কাদা ধুয়ে নিল। তারপর সামনে তাকাতে আটকে উঠল সে। তার বাড়ির সামনে বাতাবি লেবু গাছটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কে? বৃষ্টির মধ্যে ভাঙা ভাঙা অন্ধকারে দেখা যায় এক প্রেত। নিবারণের প্রাণটা যেন এক অটলে গেল গলার কাছে। প্রথমে তার মনে হলো পেছন ফিরে দৌড় দেই। প্রেতের বুকের পাঁজরটা সবকটা হাড় স্পষ্ট, কঙ্কাল সার, একটা হাত সামনে বাড়ানো। নিবারণ মুখ দিয়ে একটা আওয়াজ করলো, আ আ। প্রেত মূর্তি তখন নাকি ভাঙা গলায় বলল, কে নিবারণ এলি? পেছনে ফিরে পালাতে গিয়েও থেমে গেল নিবারণ। বলল, ধুর শালা। সকালবেলাও নিবারণ যাকে দেখে গেছে বিছানার সঙ্গে একেবারে লাগা, ওঠার ক্ষমতা নেই, কথা বলার শক্তি নেই। সে যে এই বৃষ্টির মধ্যে রাত্রে উঠে সে বাইরে এসে দাঁড়াবে, এ কথা তো নিবারণের কল্পনাই করেনি। এ যে কই মাছের মতন করা যান, হারামির বাচ্চা শালা। নিবারণ এক ধমক দিয়ে বলল, তুমি আবার বাইরে এসো কেন? পবন কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে, তার গলার খোনা খোনা মনে হয়। সে বলল, তুই এখনো ফিরিসনি? যা বৃষ্টি বাদলা, আমি চিন্তা করছিলাম। নিবারণ দীর্ঘশ্বাস ফেলল। এ যে স্পষ্ট কথা বলে, তাহলে কি এ যাত্রাতেও বেঁচে গেল? হা ভগবান, আর কতদিন এ বোঝা বইতে হবে? পবন জিজ্ঞেস করলো, কিছু এনেছিস? নিবারণ বলল, কি চালাটা কিছু আনিসনি? কোথা থেকে আনবো? তোমার বাপের কাছ ঠেঙে আজ মাটি কাটার কাজ হয়নি। আজ আমার যেটুকু সর্বনাশ বাকি ছিল তাও হয়ে গেছে। কিছু আনিসনি? ট্যাগ থেকে সেটা বার করে নিবারণ বল, ওষুধ এনেছি। ডাক্তারবাবু বিনা পয়সায় ওষুধ দিলেন তোমার জন্য। নাতি নাতিনি দুটোকে খুব জপিয়েছে তো, তারা ডাক্তারবাবুকে ধরেছিল। পবন ওষুধের ব্যাপারটা কোনো গুরুত্বই না দিয়ে বলল, চাল ডাল কিছু আনিসনি? আজ সারা রাত বাড়িতে আখা ধরেনি। সেই মুহূর্তে নিবারণ তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে ফেললো। সে দৃঢ় করে বলল, আমাদের আর এখানে কোনো আশা নেই। কাল চলে যাব, টাউনে গিয়ে রেল স্টেশনে ভিক্ষা করে খাবো। পবন খুব উৎসাহের সঙ্গে বলল, তাই চল। তুমি যেতে পারবে? কেন পারবো না, একটু ধরে নিয়ে যাবি। যেতে পারো ভালো, না হলে তুমি বাড়ি পাহারা দেবে। ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে, বউ শুয়ে শুয়ে জেগে আছে, চোখ দুটো বিবর্ণ, সারা শরীরের মধ্যে শুধু পেট ছাড়া, আর সব জায়গাতে স্বাস্থ্যহীনতা প্রকট। ঘরে ঢুকে নিবারণ গম্ভীরভাবে বলল, আজ কিছু আনতে পারিনি। বউয়ের মুখে কিন্তু ভাবান্ত দেখা গেল না। ঘরে কিছু আছে? বউ দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল, না। নিবারণ অসম্ভব জোরে চিৎকার করে বলল, নেই কেন? আমি এখন খাবো কি? কাল রাত্রিরে যে খানিকটা আটা বেঁচেছিল। বউ একটু উত্তেজিত হলো না, সেই রকমই মুখ ফিরিয়ে থেকে বলল, বিকেল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, তারপর পান্তি আর গেনু জল দিয়ে গুলে সে আটা খেয়ে ফেলেছে। চেরা কথাটা গায়ে গিয়ে পবন শুয়ে পড়েছিল। সে হঠাৎ উঠে বসে ছেলের পক্ষ নিয়ে আলাদা একটা দল পাকাবার চেষ্টা করলো। কুটিল চোখে সে একবার তার পুত্রবধূ, একবার তার ছেলের দিকে তাকিয়ে বলল, দেখ না, আমাকে পর্যন্ত একটু দেয়নি, নিজেরাই সব খেলো। আমি কতবার বললাম, ও বউ আমাকে একটু দে। আর আজ আমার জ্বর ছেড়েছে, আজ আমার খিদে বেশি হবে, অন্তত আমাকে ছটাকখানিক দে, কিংবা আমাকে না দিস, ছেলেটার জন্য একটু রাখ, সারাদিন খেটে খুটে আসবে। সে কথা গ্রাহ্যই করলো না, নিজেরা গান্ডে পিন্ডে খেলে। বউ এবার দেওয়ালে থেকে চোখ ফেরালো, শ্বশুরের দিকে এমন হয়ে তাকালো যেন সে দৃষ্টিতে তাকে ভস্ম করে দেবে। কনুইতে ভর দিয়ে আধা বসা হয়ে কণ্ঠে বিষ ঝরিয়ে সে বলল, খাল ভরা তোমার মরণ নেই। এ কথা বলার আগে তোমার জিভ খসে পড়লো না? ছেলে মেয়ে দুটো খেয়েছে, আমি নিজে একটা দানাও ছুঁয়েছি। আমার পেটে একটা 70, তবু আমি কিছু খাইনি। আর তোমার নোলাটাই বড় হলো। ভারী যে ছেলের জন্য দরদ, নিজে 3 বার রান্নাঘরে গিয়ে খুটখাট করে আসুনি। ছেলের জন্য তুমি রাখতে সব জানা আছে আমার। অল্প পেয়ে তুমি মরতে পারো না, মরলে আমার হাড় জুড়োই। পবন ছেলের দিকে চেয়ে বলল, দেখলি। নিবারণ কোনো পক্ষ নিল না। তার ইচ্ছে হলো ঘুমন্ত ছেলে মেয়ে দুটোকে জোরে জোরে লাথি কষায়, বাপকে লাথি কষায়, বউকেও। খাবার দরকার ছিল তার একার। কাল যদি ভগবান করেন বৃষ্টি বন্ধ হয়, তাহলে না খেয়ে ধুকতে ধুকতে সে মাটি কাটতে যাবে কি করে? সে নিজে না বাঁচলে আর কেউ বাঁচবে? সে কথা এরা কেউ বোঝে না। সকলে রাক্ষসে খিদে নিয়ে হাঁ করে আছে। কালো যদি বৃষ্টি না থাকে, তাহলে যেতেই হবে টাউনে। রেল স্টেশনে মাথা গোজা জায়গা জুড়ে যাবে। টাউনে কেউ না খেয়ে মরে না, টাউনের লোকদের ওপর ভগবানের অশেষ দয়া। বউ তখনও গজগজ করে যাচ্ছে। নিবারণ প্রচন্ড এক ধমক দিয়ে বলল, চুপ। দরজার বাইরে থেকে জল গড়িয়ে আসা ভেতরে। তার সেই জল আটকানোর জন্য দরজার কাছে একটা নেতা পেতে রাখা আছে। সেই নেতাটা তুলে নিয়ে নিবারণ হাত পায়ের কাদা মুছল। এখন এই অন্ধকারের মধ্যে তার পুকুরে যাওয়ার ইচ্ছা নেই।
ঢকঢক করে এক ঘুঁটি জল খেয়ে সে শুয়ে পড়ল। পাশাপাশি একখানা বড় ঘর আর ছোট ঘর, মাঝখানে দরজাটা আজকাল খোলাই থাকে। ছোট ঘরে জানলাটা নিশ্চয়ই খোলা রয়েছে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টির ছাট আসছে ঘর পর্যন্ত। নিবারণ ভাবলো তার বাপ ভিজছে, ভিজুক, আজও তো চলাফেরার ক্ষমতা রয়েছে, নিজে উঠে বন্ধ করতে পারে না। নিবারণের গায়ে যদি বেশি ছাট লাগে সে পাপ দিয়ে ঠেলে মাঝের দরজা বন্ধ করে দেবে। কোনো শব্দ নেই, শুধু টিনের চালের কাকের পায়ের আওয়াজের মতো মিষ্টি। ছেলে মেয়ে দুটি অঘরে ঘুমোচ্ছে, আর জাগেনি। তারপরে ঘুমোয় গর্ভিণী, কিন্তু খালি পেট নিয়ে নিবারণের যদি ঘুম আসে না। আর এক অসুস্থ বৃদ্ধের তো সহজে ঘুম আসবার কথা নয়। খানিক বাদে পবন কুকুর শব্দ করে ওঠে। নিবারণ জিজ্ঞেস করলো, কি হলো আবার? পবন শ্বাস টেনে বলে, কিছু না, দুদিন ভাত খাইনি, বড় খিদে পায়। নিবারণ ওষুধের শিশিটা তার দিকে ছুড়ে দিয়ে বলে, এই নাও খাও। পবন হাতড়ে হাতড়ে ওষুধের শিশিটা খুঁজে নেয়। তারপর সত্যি সত্যি সবকটা ক্যাপসুলই মুখে পুড়ে চিবোতে থাকে। খচরমচর শব্দ হয়। একটু পরে সে আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, উফ, কতদিন তামাক খাই না, বইয়ের কাছে একটু আগুন চাইলাম, দিল না। তুমি চুপ করবে? বুড়ো চুপ করে যায়। তবু মুখ থেকে চাপা কোকো শব্দ বেরোয় নিঃশ্বাসের সঙ্গে। তারপর আরো অনেকক্ষণ বাদে, তখনও নিবারণ ঘুমোয়নি। জানলা দিয়ে এক ফালি আলো ঢুকে দেওয়ালে গায়ে দুই এক পলক কাঁপে, আবার মিলিয়ে যায়। কিছু দূরে শোনা যায় ক্ষীণ রুনুঝুনু শব্দ। নিবারণ কান খাড়া করে থাকে। ওরা আসছে? আশ্চর্য, এ বৃষ্টি বাদলার মধ্যেও বেরিয়েছে ওরা। আছে তাই ওরা এসব আমোদ আহ্লাদ করতে পারে। ওরা নিবারণের মতন লোকদের আরো কষ্ট দেবার জন্য আসে। কান কাটা সুরেন্দ্র মরে না কেন? কত লোক বেঘরে মরে, ওর মরণ হয় না? ওরা পাঁচলার মোড়ের গাছতলায় এসে পৌঁছে গেছে মনে হয়। ঘুঙুরের শব্দের সঙ্গে ভেসে আসে টুকরো টুকরো গান। ভূতের নাতি ভূতের পুঁতি, বুড়ো হাবড়া ছোড়াছুড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই, ভূত কিনতে, ও ভাই ভূত কিনিতে 100 টাকা, 100 টাকা, এক এক ভূত 100 টাকা। পবন দুবার কেসে ওঠে, বোঝা যায় সেও জেগে আছে। নিবারণ জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তোমার কষ্ট হচ্ছে? পবন বলে, না। বাবা, তুমি ভূত দেখেছো কখনো? সত্যি করে কও তো। হ্যাঁ দেখেছি, অনেকবার দেখেছি। কারা মলে ভূত হয়? সকলে মলে ভূত হয়। যারা অপঘাতে মরে, মরার পরও যাদের আন্নিকে থেকে যায়। নিবারণ হঠাৎ উঠে পড়ে দরজার কাছে দাঁড়ায়। অন্ধকারের মধ্যে আরো গাঢ়তর অন্ধকার হয়ে দেখা যায় তার শরীরটা। পবন জিজ্ঞাসা করে, উঠলি যে, বাইরে যাবি? নিবারণ বলল, না। বাবা, তুমি মলে? পবন বলে, হ্যাঁ, আমি ভূত হব নিশ্চয়। সে কি আর তোকে বলতে হবে? নাতি নাতনি দুটোর মুখ চেয়েও সুরেন্দ্রকে ডেকে আনিস, আমি বোতলে ঢুকে যাব, তুই 100 টাকা। তারপরে চিৎকার ও কান্না মিশিয়ে সে বলে ওঠে, ও বাবা নিবারণ, আমাকে মারিস না, আর 2 দিন অন্তত বাঁচতে দে। আমি 2 দিন একটু গরম ভাত দিস, 2 দিন একটু পেট ভরে খেয়ে যায়। এক ছিলেন তামাক। ও বাবা নিবারণ, তোর পায়ে পড়ি, আর 2 দিন একটু গরম ভাত, তোর পায়ে পড়ি। ও বাবা নিবারণ, আর 2 দিন।